সকালে সোফায় বসে নিউজ পেপার দেখতে দেখতে চা খাচ্ছেন মানিক আবরার, আর মিসেস আবরার ওনার পাশে বসে টিভি দেখছেন। হঠাৎ কলিং বেল বাজতেই ভোর কুঁচকে দরজার দিকে তাকালেন মানিক আবরার। মিসেস আবরার উঠে ওনাটা ঠিক করে দরজা খুলতে গেলেন। দরজা খুলে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিকে দেখে চমকে উঠলেন উনি। চোখ দুটো ছলছল করে উঠল। ওনার সামনে ওনার ছেলে আদ্রিয়ান দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান হেসে মিসেস আবরারকে জড়িয়ে ধরে বলল, কেমন আছো? মিসেস আবরার আদ্রিয়ানকে ছাড়িয়ে নিয়ে উল্টো ঘুরে অভিমানী কণ্ঠে বলল, ছাড় আমায়, এতদিন পরে সে ঢং দেখাচ্ছে। আদ্রিয়ান ওর মাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, এতদিন পর এলাম, তাও এইভাবে কথা বলছো? মিসেস আবরার আবার ওকে ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিয়ে বলল, কে বলেছে আসতে, চলে যা। আদ্রিয়ান মুখ ফুলিয়ে বলল, সত্যিই চলে যাব? মিসেস লিমা এবার ঘুরে আদ্রিয়ানের গালে একটা থাপ্পড় মেরে দিয়ে বলল, বাদর ছেলে, নিজের বাড়ি নিজের ঘর ছেড়ে এতগুলো বছর ধরে বাইরে পড়ে আছিস। কোথায় আমি রাগ করব তা না, উনি নিজেই রাগ করছে। আদ্রিয়ান হেসে ওনাকে জড়িয়ে ধরে বলল, আই মিস ইউ। মিসেস আবরারও আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ তাই তো, এতদিন পর আসার ইচ্ছা হলো। আদ্রিয়ান মিসেস আবরারের দুই কাঁধে হাত রেখে বলল, ভেতরে যেতে দেবে না নাকি এখান থেকেই ফেরত পাঠিয়ে দেবে? মিসেস আবরার ওর কান টেনে ধরে বলল, মারবো এক থাপ্পড়, ভেতরে চল। মিসেস আবরার ভেতরে যেতে যেতে বলেন, এই যে শুনছো, দেখো কে এসেছে। মানিক আবরার পেপার নামিয়ে ভুরকুচকে বলল, কে এসেছে? মিসেস আবরার খুশি হয়ে বলেন, এই দিকে দেখো। মানিক আবরার ঘুরে তাকিয়ে অবাক হয়ে গেলেন। অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। আদ্রিয়ান মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। মানিক আবরার গলাটা ঝেড়ে গম্ভীর কণ্ঠে বলেন, তো এতদিনে আসতে ইচ্ছে হলো? আদ্রিয়ান মাথা নিচু করেই বলল, না এলে খুশি হতে মনে হয়। মানিক আবরার শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ এটাই তো পারো উল্টো বুঝতে। নিজের বাবার একটা থাপ্পড় এতটা গায়ে লাগলো তোমার? আদ্রিয়ান মানিক আবরারের দিকে তাকিয়ে বললেন, তোমার অধিকার আছে আমাকে থাপ্পড় মারার, কিন্তু আমাকে বোঝাটাও কি তোমার কর্তব্য ছিল না? মানিক আবরার এবার মাথা নিচু করে একটা শ্বাস ফেলে বললেন, আমার ভুল ছিল, কিন্তু ভুলটা শুধরে নেওয়ার একটা সুযোগ তো দেবে, তা না করে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ করে দিয়েছো। আদ্রিয়ান এবার মুখ ছোট করে মাথা চুলকে বলল, আচ্ছা সরি। মানিক আবরার মুখে হাসি ফুটিয়ে আদ্রিয়ানকে এসে জড়িয়ে ধরে বলল, আমিও সরি, আমার তোমার ইচ্ছেকে গুরুত্ব দেওয়া উচিত ছিল। মিসেস আবরার খুশি হয়ে বলল, এবার কিন্তু তোকে আমি আর কোথাও যেতে দিচ্ছি না। আদ্রিয়ান ওর মায়ের দিকে ভুরকুচকে তাকিয়ে বলল, আরে এসেছি কি যাওয়ার জন্য নাকি? আজকে থেকে এখানেই থাকছি আমি। আদ্রিয়ানের কথা শুনে মিস্টার আর মিসেস চৌধুরী দুজনেই খুশি হলো। মানিক আবরার একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, এতদিনে আমার বুকের ওপর থেকে একটা পাথর নামলো। আদ্রিয়ান মুচকি এসে বলল, আমি কিন্তু একা আসিনি, সাথে বোনাস গিফটও নিয়ে এসেছি। মিসেস আবরার ভুরকুচকে বলল, বিয়ে করে বউ নিয়ে আসিসনি তো? আদ্রিয়ান মুচকি এসে বলল, অনেকটা কাছাকাছি আছো। বউ এনেছি, তবে হবু বউ, মানে তোমাদের বউমা। মানিক আবরার অবাক হয়ে বললেন, কি বলছো, কোথায় সে? আদ্রিয়ান মুচকি এসে বলল, আছে গাড়িতে, আমি ফোন করলেই ভেতরে আসবে। মিসেস আবরার উত্তেজিত হয়ে বলেন, আরে ওকে ভিতরে নিয়ে আয়, দাঁড়া আমি যাচ্ছি। বলে যেতে নিলে আদ্রিয়ান থামিয়ে দিয়ে বলল, ওয়েট, ওর সাথে দেখা করানোর আগে তোমাদের কিছু বলার আছে। মানিক আবরার ভুরকুচকে বলেন, কি বলবে? আদ্রিয়ান একটা শ্বাস ফেলে বলল, বসো বলছি। আদ্রিয়ান এবার ওনাদের দুজনকে অনিমার ব্যাপারে কিছু কথা বলো। সব শুনে মিস্টার আবরার বলেন, ওই তাহলে? আদ্রিয়ান মাথা নেড়ে বলল, হ্যাঁ শব্দ শুনলে এখন বুঝতেই পারছো ওর কেমন পরিবেশ চাই। মিস্টার আবরার অধৈর্য হয়ে বলেন, আর কতক্ষণ মেয়েটাকে বাইরে রাখবি, এবার নিয়ে আয় ভেতরে। আদ্রিয়ান ওনাদের দুজনের দিকে তাকিয়ে মুচকি এসে ফোন বের করে কাউকে কল করে বলল, ভেতরে এসো। ফোন রেখে আদ্রিয়ান বেরিয়ে এগিয়ে আনতে গেল। কিছুক্ষণের মধ্যেই অনিমার হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে এলো আদ্রিয়ান। মানিক আবরার আর মিসেস আবরার দুজনে অবাক হয়ে তাকিয়ে রইল। অনিমা ওনাদের দুজনকেই সালাম দিল। মিসেস আবরার অনিমার সামনে এসে ওর থুতনি ধরে বলল, এইরকম একটা মিষ্টি মেয়েকে তো আমার আদ্রিয়ানের জন্য চাইছিলাম আমি, একদম আমার মনের মতো। বলে অনিমার কপালে একটি চুমু দিয়ে বলল,
সব ঠিক আছে তো মা? আমার ছেলেকে নিয়ে কোনো অভিযোগ নেই তো? মিসেস আবরারের এসব কথায় বেশ লজ্জা লাগছে অনিমার, তবুও নিচু কণ্ঠে জবাব দিল। না আন্টি। মিসেস আবরার ভুরু কুঁচকে বলল, আন্টি কি? হ্যাঁ, আদ্রিয়ানের মা মানে তো তোমার মা, তাই আজ থেকে আমাকে মা বলেই ডাকবি। আজ থেকে তো তুই আমার মেয়ে। অনিমা অবাক হয়ে তাকিয়ে রইল। কাউকে মা বলে ডাকার সৌভাগ্য এর আগে ওর হয়নি। বুকের ভেতর কেমন ভার ভার হয়ে আসছে। মানিক আবরারও এগিয়ে এসে বলেন, শুধু ওকে মা বলে ডাকলেই চলবে না, কিন্তু আমাকেও বাবা বলে ডাকতে হবে। বলবে তো মামুনি? মামুনি ডাকটা শুনে চমকে গেল অনিমা। ওর আব্বু তো ওকে মামুনি বলেই ডাকতো। এত বছর পর আবার সেই ডাকটা শুনে আর নিজেকে সামলে রাখতে পারল না, কেঁদে দিল অনিমা। অনিমাকে কাঁদতে দেখে আদ্রিয়ান কিছু বলবে তার আগে মিসেস আবরার অনিমাকে ধরে সোফায় বসিয়ে আলতো করে জড়িয়ে ধরে বললেন, কেঁদো না মা, বাবা মা তো চিরকাল কারো বেঁচে থাকে না। হ্যাঁ, এটা সত্যি, তোর বাবার মৃত্যুটা স্বাভাবিক ছিল না, কিন্তু নিজেকে তো শক্ত রাখতে হবে। মানিক আবরার অনিমার আরেক পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে বলল, আদ্রিয়ান সব বলেছে আমাদের, নিজেকে একদম একা ভাববি না। আমরা আছি তো তোর সাথে, আর সব সময় থাকবো। আদ্রিয়ান হাত ভাঁজ করে দাঁড়িয়ে দেখছে তিনজনকে। মনে মনে এক অদ্ভুত শান্তি পাচ্ছে। অনিমাকে একটা পরিবার দিতে পেরেছে এটা ভেবে মনটা অনেক হালকা লাগছে ওর। এরপর খেতে বসে হলো আরেক ঝামেলা। মানিক আবরার আর মিসেস আবরার দুজনেই অনিমাকে খাইয়ে দেবে। আদ্রিয়ান অসহায় দৃষ্টিতে একবার নিজের বাবার দিকে দেখছে, আরেকবার নিজের মায়ের দিকে, তারপর বাচ্চাদের মতো করেই বলল, এটা কিন্তু ঠিক না। এতদিন পর আমি বাড়িতে এলাম, অথচ আমার দিকে একটু ঘুরেও দেখছো না তোমরা। মানে উল্টি নিজের বৌমাকে নিয়ে পড়ে আছো। আমাকেও কেউ একটু খাইয়ে দাও। মিসেস আবরার বিরক্তিকর কণ্ঠে বললেন, এই, এত বড় হয়েছিস, খাইয়ে দিতে হবে কেন রে? চুপচাপ নিজের হাতে খেয়ে নে। মানিক আবরার ও স্ত্রীর কথায় সহমত হয়ে বলেন, তাই তো নিজের হাতে খাও। আদ্রিয়ান বোকার মতো কিছুক্ষণ দুজনের দিকে তাকিয়ে থেকে বলল, বাবা, বিয়ের পর মেয়েরা পর হয়ে যায় শুনেছিলাম, কিন্তু হবু বৌমাকে দেখার সাথে সাথে যে ছেলেরাও পর হয়ে যায়, আজ দেখে নিলাম সেটা। অনিমা এতক্ষণ বেশ এনজয় করছিল। আদ্রিয়ানের কথাটা শুনে ও হেসে দিল, আর মিস্টার অ্যান্ড মিসেস আবরারও হেসে দিল। মিসেস আবরার হাসতে হাসতেই বলল, ব্যাস, অনেক হয়েছে, আয়, তোকে আমি খাইয়ে দিচ্ছি। এরপর মানিক আবরার অনিমাকে আর মিসেস আবরার আদ্রিয়ানকে খাইয়ে দিতে লাগলো। আজ এইবারই আনন্দে মেতে উঠেছে। এতদিন পর ঘরের ছেলে বাড়িতে ফিরে এসেছে, সাথে ছেলের বউ। এর চেয়ে ভালো আর কি হতে পারে। রিক নিজের রুমে বসে ফোন স্ক্রল করছিল। দরজার কাছে স্নিগ্ধা এসে নক করে বলল, রিক্তা আসবো? রিক ফোন থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকিয়ে স্নিগ্ধাকে দেখে বলল, আয় ভেতরে আয়। স্নিগ্ধা ভিতরে এসে বসতে রিক ফোনে চোখ রেখে প্রশ্ন করলো, কিছু বলবি? স্নিগ্ধা কিছুক্ষণ চুপ থেকে তারপর ইতস্তত করে বলল, আসলে বাড়িতে বসে বোর হচ্ছিলাম, তাই বলছিলাম যে আমাকে একটু ঘুরিয়ে আনবে বাইরে থেকে। রিক ফোন থেকে চোখ না সরিয়েই বলল, হঠাৎ ঘুরতে যাওয়ার শখ হলো? স্নিগ্ধা নিচু কণ্ঠে বলল, ওই যে বললাম বোর হচ্ছি বাড়িতে বসে, তাই আর কি। তুমি যেতে না চাইলে সমস্যা নেই, আমি জোর করবো না। রিক কিছু না বলে নিজের মতো ফোন স্ক্রল করে যাচ্ছে। স্নিগ্ধা মন খারাপ করে উঠে চলে যেতে নিলে রিক বলে উঠল, আধ ঘন্টার মধ্যেই রেডি হয়ে নে, বেশি টাইম লাগলে কিন্তু আমি যাব না। স্নিগ্ধা তাড়াতাড়ি চলে গেল রেডি হতে। এরপর দুজনে দুপুর পর্যন্ত বিভিন্ন জায়গাতে ঘুরল। আজ রিক স্নিগ্ধাকে সেই আগের মতোই ট্রিট করেছে। বিকালবেলা অনিমা আদ্রিয়ানদের বাড়ির যেই রুমে ওকে থাকতে দেওয়া হয়েছে তার বেলকনিতে দাঁড়িয়ে একমনে আকাশের দিকে তাকিয়ে কিছু ভাবছে। হঠাৎ মাথায় কেউ টোকা দিতে অনিমা পেছন ঘুরে দেখলো আদ্রিয়ান। আদ্রিয়ান মুচকি হেসে বলল, কি ভাবছো? অনিমা কিছু না বলে হেসে দিয়ে আদ্রিয়ানকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ। আদ্রিয়ানও অনিমাকে দুহাতে জড়িয়ে নিয়ে বলল, কেন? অনিমা মাথা তুলে বলল, আমার জীবনে আসার জন্য। আদ্রিয়ান অনিমার কপালে কপাল লাগিয়ে বলল, থ্যাঙ্কস টু। অনিমা ভুরু কুচকে বলল, কেন? দুজনেই দুজনের দিকে তাকিয়ে হেসে দিল। আদ্রিয়ান অনিমার চুল ঠিক করতে করতে বলল, আমার লাইফে আসার জন্য। অনিমা অবাক হয়ে বলল, কেন? আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে একটা গম্ভীর শ্বাস নিয়ে বলল, তোমার বাবার মতো একজন মানুষকে যারা এতটা নির্মমভাবে খুন করেছে, তারা তো এভাবে খোলা নিশ্চিন্তে ঘুরে বেড়াতে পারে না, তাই না? এমনিতেই ওদের শাস্তি দেওয়া যেত, কিন্তু তুমি চাও আইন ওদের শাস্তি দেখ।
তাহলে সেটাই হবে। অনিমা কিছু একটা ভেবে বলল। বাট কি করতে চলেছি আমরা? আদ্রিয়ান রেলিংয়ে ভর দিয়ে বলল। ওদের সবাইকে এক জায়গায় ডেকেছি আমি। আমরা যদি একটা টিম হয়ে কাজ করি তাহলে অনেক সহজ হবে। আর আমাদের এই টিমে রিকও আছে। অনিমা অবাক হয়ে তাকিয়ে বলল। রিক? আদ্রিয়ান মুচকি এসে বলল। হ্যাঁ, এবার দেরি করো না, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, ওরা ওয়েট করবে। অনিমা কথা না বাড়িয়ে রেডি হতে চলে গেল আর আদ্রিয়ান নিজেও রেডি হতে গেল। একটা টেবিলে চারপাশে বসে আছে আদ্রিয়ান, অনিমা, রিক, স্নিগ্ধা, আদিপ, আশিস, তীব্র, অরুমিতা, স্নেহা সবাই। তীব্র, স্নেহা আর আশিস, অরুমিতা যে একে অপরকে অ্যাভয়েড করছে সেটা বুঝতে পারলো অনিমা, তবে আপাতত কিছু বলল না। আদ্রিয়ান আদিপের দিকে তাকিয়ে বললেন। হাসান স্যার যে আর্টিকেল করতে চেয়েছিলেন সেই আর্টিকেলের ওপর যেসব জার্নালিস্টরা কাজ করেছিল তাদের বর্তমান নাম, অ্যাড্রেস, নাম্বার কালেক্ট করা শেষ। আদিপ একটা কাগজ আদ্রিয়ানের দিকে এগিয়ে দিয়ে বলল। হ্যাঁ, আতাউর, মুশফিক, মিতা, শম্পা, ইলিয়াস এই 5 জন ছিল। মিতা মেয়েটি এই কেসের একটা এভিডেন্সের ছবি তুলতে গিয়ে খুন হয়, বাকিদেরটা দেয়া আছে। আদ্রিয়ান কাগজটাতে চোখ বুলিয়ে বলল। আতাউর, মুশফিক, পুষ্পা আর এলিয়াস, এই 4 জনের মধ্যে কেউ একজন নিউজটা লিক করত। সবার আগে তাকেই ধরতে হবে। অনিমা, আর্টিকেলের কিছু ডিটেলস যেটা তোমার কাছে ছিল সেই ফাইলটা বের করো। অনিমা সেই ফাইলটা বার করে আদ্রিয়ানের হাতে দিল। আদ্রিয়ান নিজের পকেট থেকে একটা প্যাকেট কিছু ছবি বের করে টেবিলে রেখে বলল। এই ছবিগুলো মিতা তুলেছিল। ওরা মিতাকে মারতে পারলেও মারার আগে ছবিগুলো মিতা হাসান স্যারকে পাঠিয়েছিলেন। অনিমা অবাক হয়ে বলল। আপনি কোথায় পেলেন? আদ্রিয়ান অনিমার প্রশ্নকে এড়িয়ে গিয়ে বলল। এই ফাইল আর ছবি এই কেসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এভিডেন্স, তাই এগুলোকে নিরাপদে রাখতে হবে, খুব সেফলি। এই কথাতে রিক বলে উঠল। এগুলো আমি আমার কাছে রাখছি। সবাই রিকের দিকে তাকাতে রিক ইতস্তত করে বলল। যদি তোমাদের কারো আমাকে বিশ্বাস করতে প্রবলেম থাকে তো বলো। আদ্রিয়ান মুচকি এসে ফাইল আর ছবিগুলো রিকের হাতে দিয়ে বলল। তোমাকে অবিশ্বাস করার কারণ নেই। আই নো তুমি তোমার দায়িত্ব কি সেটা ভালো করেই জানো। রিক এগুলো নিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। মিটিং শেষে যে যার গাড়িতে চলে গেল। রঞ্জিত চৌধুরী আর কবি শেখ টেবিলে কাজ করছিল। রিক সোজা গিয়ে ওই টেবিলের উপর ওই ফাইল আর ছবিগুলোর প্যাকেট দুটোই ঠাস করে রাখলো। আওয়াজ পেয়ে দুজনেই তাকালেন টেবিলের দিকে। টেবিলে ফাইল আর প্যাকেটটা দেখে মিস্টার রঞ্জিত আর কবি শেখ রিকের দিকে তাকালেন। মিস্টার রঞ্জিত ভুরু কুচকে বললেন। এগুলো কি? রিক ওনাদের বড় বড় চেয়ারে বসতে বসতে বলল। রাখো তো, টেবিলে আছে, দেখে নাও। মিস্টার রঞ্জিত ফাইলটা হাতে নিয়ে আর কবি শেখ ছবি প্যাকেটটা সব ভালোভাবে দেখে দুজনেই অবাক হয়ে গেলেন। কবি শেখ মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বলেন। এগুলো তো 7 বছর আগের গৌরানের ছবিগুলো। মিস্টার রঞ্জিত ওই ফাইলটা পড়ে চমকে গিয়ে বলেন। আরে এটাও তো হাসান আমার এঙ্গেজে যে আর্টিকেলটা করছিল তার কিছু অংশ। কবি শেখ রিকের দিকে তাকিয়ে বলেন। এগুলো তুমি কোথায় পেলে? রিক এতক্ষণ দুজনের কথা শুনছিল। কবি শেখের প্রশ্ন শুনে ওনাদের দিকে তাকিয়ে বলল। যাক, মনে পড়লো তাহলে। আমি তো ভাবতাম তোমরা খুবই বুদ্ধিমান, অথচ তোমাদের বিরুদ্ধে এত বড় গুরুত্বপূর্ণ দুটো এভিডেন্স বাইরের অন্যের হাতে পড়ে আছে, তোমরা জানোই না। বাহ বাহ বাহ। মিস্টার রঞ্জিত অবাক হয়ে বলেন। কোথায় ছিল এগুলো? রিক একটা তার ছেলের হাসি দিয়ে বলল। রাইট, এটাও জানো না, অনিমা আদ্রিয়ানের কাছেই ছিল। রিকের কথা শুনে দুজনেই চমকে গেলেন। কবি শেখ চিন্তিত গলায় বলেন। কিন্তু এটা কি করে সম্ভব? এই ছবিগুলো তো মিতা তুলেছিল। তুলে নিয়ে যাওয়ার আগেই তো মিতাকে আমরা মেরে ফেলেছিলাম। রিক আবারও হাসলো, তারপর কবি শেখের দিকে তাকিয়ে বলল। ও, তার মানে জার্নালিস্ট মিতাকে তোমরাই খুন করেছো? মিস্টার রঞ্জিত বিরক্তি হয়ে বলল। আরে হ্যাঁ, ওই মেয়েটা আমাদের গোডাউনের স্মাগলিংয়ের ছবি তুলেছিল, কাউকে যাতে দিতে না পারে, সেই জন্যই তো ওখান থেকে পালানোর আগেই আমাদের লোক দিয়ে খুন করিয়েছি। রিক ওর বাবার দিকে তাকিয়ে বলল। শুনেছিলাম ওনাকে নাকি রেপও করা হয়েছিল। কবি শেখ হালকা কেসে গলা পরিষ্কার করে ইতস্তত করে বলেন। হ্যাঁ, ওই জয়েন ছেলে পেলেই তো তাই। রিক একটা মলিন হাসি দিয়ে বলল। তার মানে সেটা তোমাদেরই লোক করেছে, তাই তো? রঞ্জিত চৌধুরী বললেন। হঠাৎ এগুলো জিজ্ঞেস করছো? রিক এবার একটা চেয়ারে হেলান দিয়ে আয়েশ করে বসে ওনাদের দিকে তাকিয়ে বলল। এবার বুঝতে পারছো তো আমি ওদের টিমে জয়েন না করলে কি হতো? আজকে প্রমাণগুলো সব ওদের হাতে থাকতো, ঠিক সময় পাবলিশও করতো, আর তোমরা থাকতে জেলে।
কবির শেখ টেবিলে 2 হাত রেখে গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ এটা ঠিক। এখন আমারও মনে হচ্ছে যে রিকের ওদের সাথে থাকা উচিত। সবে 2টো প্রাণ উদ্ধার হয়েছে, আর কি কি প্রাণ ওদের হাতে আসে তার কোনো ঠিক নেই। রিক হালকা হেসে দিয়ে বলল, একজ্যাক্টলি, এই জন্যই আগে ভালো সাদা নাটক করলাম, এরপর ওদের বিশ্বাস অর্জন করলাম, আর ওরাও আমাকে বিশ্বাস করে নিল, আর আমাকে বিশ্বাস করে এগুলো দিয়ে দিল, আমার কাছে রাখলো ওরা। অ্যান্ড আই এম শিওর ড্যাট এই ভুল ওরা বারবার করবে, আর ওরা যেদিন সবটা এক্সপোজ করতে যাবে সেই দিন আমি আসল বোমাটা ফাটাবো। এবার এগুলো নষ্ট করে ফেলো। কবির শেখ আর রঞ্জিত চৌধুরী ফাইলটা আর ছবিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দিল, আর রিক বাঁকা হেসে জ্বলন্ত আগুনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। 2টো দিন কেটে গেছে। অনিমাও নতুন করে অফিসে জয়েন করেছে। আদ্রিয়ানের বাবা মায়ের স্নেহ, যত্ন আর আদ্রিয়ানের ভালোবাসায় বেশ ভালোই দিন কাটছে অনিমার। এর মধ্যে আদ্রিয়ানের বিয়ে ঠিক হচ্ছে, আর মেয়ে আদ্রিয়ানের বাড়িতেই আছে শুনে আদ্রিয়ানের ফুপি চলে এলেন ওদের বাড়িতে বউ দেখতে। এসে অনিমাকে বাড়িতে না পেয়ে মিসেস আবরারের কাছ থেকে ইনিয়ে বিনিয়ে অনিমার সম্পর্কে ছোটোখাটো পিএইচডিও করে নিলেন আর কি। অনিমা অফিস থেকে আদ্রিয়ানের বাড়িতে আসতে আসতে প্রায় 8টা বেজে গেল। এসে কলিং বেল চাপতে মিসেস আবরার দরজা খুলে অনিমাকে দেখে মুচকি হেসে বলল, এসে গেছিস, আয় ভেতরে আয়। অনিমা এসে ভেতরে ঢুকতেই সোফায় একজন মহিলাকে বসে থাকতে দেখে মিসেস আবরারের দিকে তাকালো। মিসেস আবরার বললেন, ইনি আমার বড় ননদ আদ্রিয়ানের ফুপি। অনিমা মুখে হাসি ফুটিয়ে ওনাকে সালাম দিল। উনি সালাম নিলেন, তবে মুখভঙ্গি দেখে মনে হলো অনিমার ওপর খুব বিরক্ত। অনিমা বুঝতে পেরেও কিছু বলল না। মিসেস আবরার অনিমাকে বলেন, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, ক্লান্ত হয়ে আসছিস নিশ্চয়ই। অনিমা চুপচাপ উপরে চলে গেল ফ্রেশ হতে। ব্যবসা গরম পড়েছে, তাই একেবারে শাওয়ার নিয়ে চুল শুকিয়ে তারপরে নিচে গেল। নিচে গিয়ে দেখে মানিক আবরার, মিসেস আবরার আর আদ্রিয়ানের ফুপি সোফায় বসে আছে। অনিমা গিয়ে দাঁড়াতে মিসেস আবরার বললেন, আয় বস, তোর জন্য চা রেখে দিয়েছি, ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নাও। অনিমা বসতে নেবে, তখনই ফুপি চড়া গলায় বলেন, এ কেমন মেয়ে সেটাই ভাবছি আমি। কোথায় সন্ধ্যা সবাইকে চা খাওয়াবে তা নয়, উল্টো হবু শাশুড়ি মায়ের করে দেওয়া চাটা পায়ের উপর পা তুলে বসে খাবে। অনিমা আর বসলো না, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। মানিক আবরার কিছু বলবে তার আগে মিসেস আবরার বলেন, কি সব বলছো আপা? মেয়েটা এত পরিশ্রম করে অফিস থেকে এসেছে, আর আমি তো সারাদিন বাড়িতেই ছিলাম, একটু চা করে খাওয়ালে ওকে ক্ষতি কি? ফুপি বিরক্ত হয়ে বলেন, বিয়ের আগে হে মেয়েকে মাথায় তুলেছিস তো, দেখবে একদিন তোরই মাথার উপর ছুরি ঘোরাবে, সেই দিন বুঝবি। মানিক আবরারও এবার বোনের কথায় বিরক্ত হয়ে বলল, ছুরি ঘোরালে আমাদের উপর ঘোরাবে, তোরা তো সমস্যা কিসে সেটাই তো বুঝতে পারছি না। অনিমা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফুপি ব্যবহারে সামান্য মন খারাপও হচ্ছে ওর। মিসেস আবরার ওকে বসতে বলবেন, তার আগে ফুপি বলে উঠলেন, আচ্ছা আমাদের আদ্রিয়ানের জন্য কি মেয়ের অভাব পড়লো নাকি? বলতো যে এরকম একটা মেয়েকে ওর বউ বানাচ্ছিস। মিসেস আবরার ভুরকুচকে বলেন, এই রকম মানে কি? কি বলতে চাইছো তুমি? ফুপি মুখ বাঁকিয়ে বলেন, বুঝতে পারছিস না নাকি? বাপ মানি তার ওপর একা একটা মেয়ে ফ্ল্যাটে থাকতো। এই যুগে যা সব হয় কি সব কুকীর্তি ঘুরে বেড়াইছে তা বলতে পারবি? হাত দেখ, রাত 8টা বাজে বাড়ি ফিরল, বিয়ের পর কি এইসব করবে নাকি? এতক্ষণ কিছু মনে না করলো এবার অনিমার বেশ খারাপ লাগলো ব্যাপারটা, কারণ এবার উনি ওর চরিত্র নিয়ে কথা বলছে। মানিক আবরার এবার রাগী গলায় বলেন, কি করেছিস বলতো আপা? মেয়েটা কেউ ছিল না বলেই তো একা থাকতে হয়েছে, তাই না? এতে ওর কি দোষ? আর ওর কাজ থাকলে দেরি তো হতেই পারে, এতে সমস্যার কি? ফুপি ভুরকুচকে তাকালেন নিজের ভাইয়ের দিকে। অনিমা এক দৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে আছে, চোখ দুটো ছলছল করছে ওর। মিস্টার মিসেস আবরারও বেশ বিরক্ত হচ্ছে এসব কথা শুনে। যথেষ্ট ভদ্র ভাষায় থামানোর চেষ্টা করছে, কিন্তু থামছে না। ফুপি অনিমার দিকে তাকিয়ে বলেন, আর এসব যদি বাদও দেয়, ওই মন্ত্রীর ছেলেটা ওকে তুলে নিয়ে গেছে, বিদেশে নিয়ে গিয়ে কয়েকটা দিন রেখেছিল, একটা পরপুরুষের কাছে এতদিন ছিল। তোমাদের কি মনে হয় ছেলেটা ওকে নিয়ে বসিয়ে পুজো করছিল? আমাদের দেখে কি মনে হয় ঘাসে মুখ দিয়ে চলে? অনিমা এবার চোখের জল আটকাতে পারল না। নিজের সম্পর্কে এরকম কথা শুনতে কোনো মেয়েরই ভালো লাগে না।
আর উনি রীতিমতো ওকে চরম অপমান করছেন। অনুকে হলে নিশ্চয়ই কড়া কথা শুনিয়ে দিত, কিন্তু আর্জেনের ফুপি আর সামনে বাবা মা আছে তাই চুপচাপ সহ্য করছে। মিসেস আবরার এবার উঠে দাঁড়িয়ে রেগে বলেন, আপা এবার কিন্তু বাড়াবাড়ি করছো। ফুপি পাত্তা না দিয়ে বলেন, কারণ আদ্রিয়ান নিজে ওকে ভালোবাসে, শুধু ভালোই বাসে না, সারা জীবন ওর সাথেই কাটাতে চায়। এই কথা শুনে সকলে তাকিয়ে দেখলো আর্জেন পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আর্জেন প্রথম থেকে সব শুনছিল কিন্তু কিছু বলেনি, কারণ ও শুনতে চাইছিল এই মহিলা আর কি বলতে পারে। যখন দেখলো মুখ খোলা জরুরি তখনই খুলো। ওনারাও কেউ খেয়াল করেনি ওকে। আর্জেন মুচকি এসে ওর ফুপির দিকে তাকিয়ে বলল, আমার তো মনে হয় না এর চেয়ে বড় কোনো কারণ থাকতে পারে বা থাকার দরকার আছে। ফুপি মুখ ঘুরিয়ে বসে রইলেন। উনি খুব ভালো করে জানেন আর্জেন কি বলতে পারে। মিসেস আর মিস্টার আর মিসেস আবরার এবার একটু আইস করে সোফায় বসলো। ওনারাও জানেন এখন কি হবে, তাই প্রস্তুতি নিয়ে বসলো আর কি। অনিমা এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর্জেন সিঙ্গেল সোফায় বসে ফুপির দিকে তাকিয়ে বলল, কি যেন বলছিলে ফুপিমণি, যে চাটা মাকে কেন করতে হলো, তাই তো? আচ্ছা, এটা কোথায় লেখা আছে যে বাড়ির সব কাজ শুধু ঘরের বউরাই করবে? ফুপি ভুরু কুচকে আর্জেনের দিকে তাকিয়ে বলেন, তো তুই কি বলতে চাইছিস তোর মা হাত পুড়িয়ে রান্না করবে আর তোর বউ বসে বসে খাবে? আর্জেন হেসে বলল, আমি সেটা কখন বললাম? এটা ডিপেন্ড করবে কে কতটা ফ্রি এবং সুস্থ আছে তার উপর। আজ অনিমা লেট করে ফেলেছে। মা ফ্রি ছিল, ও সুস্থও ছিল, তাই নিজেই চা করেছে। অনিমা ফ্রি থাকলে ও নিজেই সব করবে, ওকে বলতেও হবে না। আর এইটুকু চিনি আমি ওকে। ইনফ্যাক্ট ও যদি এসে দেখতো যে চা করা হয়নি তাহলে ও নিজেই যেত করতে। কিন্তু আমার মা তো আর তোমার মতো না, তাই না, যে পায়ের উপর পা তুলে বসে ঘরের বউকে অর্ডার করবে। কারণ উনি মা, তোমার মতো সো কল্ড শাশুড়ি না। ফুপি মাথা নিচু করে আছে আর অনিমা এবার মাথা তুলে তাকালো আর্জেনের দিকে। আর্জেন আবার বলল, আর কি বলেছিলে? ও এতদিন একা একটা ফ্ল্যাটে থাকতো, কোথায় কি কুকৃতি করে বেরিয়েছে তার ঠিক নেই। সেটা বললে তো আমিও এতদিন একা একটা অ্যাপার্টমেন্টে ছিলাম, তার উপর একজন সেলিব্রিটি। তো আমিও কোথায় কি কুকৃতি করে বেরিয়েছি, হ্যাঁ, তারও তো কোনো ঠিক নেই, তাই না? ও রাত 8টায় এসেছে বলে তোমার প্রবলেম হচ্ছে, আর আমি তো রাত 9:30টায় বাড়িতে এলাম। মাঝে মাঝে আরও রাত হয়, তাহলে তো তোমার আমাকে নিয়েও সমস্যা থাকার কথা, রাইট? ফুপি এবার আর্জেনের দিকে তাকিয়ে বলল, তুই আর ও কি হ্যাক নাকি? তুই হলি ছেলে মানুষ, তোর সাথে ওর তুলনা হয়? আর্জেন একটা তার ছেলের হাসি দিয়ে বলল, কেন, পার্থক্য কোথায় আমাদের? আমার দুটো হাত, দুটো পা, দুটো চোখ আছে, তারও আছে। আমার হার্টবিট করে, ওরটাও করে। আমাকে একটা আঘাত করলে আমি যতটা ব্যথা পাবো, ওকে করলেও ও ঠিক ততটাই ব্যথা পাবে। কেটে গেলে দুজনের শরীর থেকেই রক্ত বেরোবে। তাহলে পার্থক্যটা কোথায়? আমার স্বাধীনভাবে নিজের মতো করে বাঁচার অধিকার যতটা আছে ততটাই ওরও আছে। তাহলে যেটা ভুল সেটা দুজনার জন্যই ভুল। ছেলে বা মেয়ে হওয়াতে ভুলটা ঠিক আর ঠিকটা ভুল হয়ে যায় না। তোমাদের মতো এরকম চিন্তাধারার মানুষের জন্যই ছেলেরা এটা মনে করে যে ওরা যা খুশি তাই করতে পারে, আর মেয়েরা ওদের ইচ্ছে মতো ওদের কাঠ পুতুল হয়ে থাকবে। ফুপি এবার চুপ করে আছে, কি বলবে সেটা জানে না উনি। আর অনিমা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর্জিয়ানের দিকে। আর্জিয়ান একটা শ্বাস ফেলে বলল, আর ও কোনো অন্য ছেলের সাথে এতদিন ছিল, এতে যদি আমার কোনো সমস্যা না হয় তাহলে তুমি বলার কি এখানে? হ্যাঁ, ওর সাথে সংসার কি তুমি করবে? যাই হোক, আমার হবহু দেখতে এসেছিলে, দেখা হয়ে গিয়েছে। আশা করি কালকে সূর্য ওঠার পরেই নিজের বাড়ি চলে যাবে তুমি। ফুপি রেখে প্লাস অবাক হয়ে বললেন, আদ্রিয়ান, এটা কিন্তু আমারও বাড়ি। আর্জেন ওনার দিকে তাকিয়ে বলল, মোটেও না। দাদু মারা যাওয়ার পর তুমি তোমার পাওনা প্রপার্টির টাকা চেয়ে নিয়ে গিয়েছ। সো এই বাড়ির উপর তোমার কোনো অধিকার আইনত নেই। তবু আত্মীয় হিসেবে যেটুকু সম্মান দেওয়া হয়, নিজের দোষে নিজের সেই সম্মানটুকুও হারাচ্ছ। তোমার জন্য অকারণে আমার বউয়ের চোখ দিয়ে জল বেরোবে, সেটা অন্তত আমি মেনে নেব না। ফুপি রাগী কণ্ঠে বলেন, বউ না হয়ে আসছে, শাসন না করে এভাবে আহ্লাদ দিচ্ছিস তো পরে বুঝবি। বউয়ের নিজের হাতে রাখতে পারছিস না, কেমন পুরুষ মানুষ তুই। আর্জেন হেসে বলল, কে বলেছে শাসন করি না? খেতে না চাইলে ধমকে জোর করে খাওয়াই, অনিয়ম করলে বকি, নিজের অযত্ন করলেও বকাবকি করি।
এছাড়া ও আর তেমন কিছু করে না, যার জন্য শাসন করতে হবে। আর আল্লাদের কথা বলছো, আমারই তো বউ, আমি আল্লাদ না দিলে কে আল্লাদ দিবে শুনি? আর হ্যাঁ, বউ কোনো প্রপার্টি বা গৃহপালিত পশু না যে ওকে হাতে রাখতে হবে। ও আমার লাইফ পার্টনার, আমার সহধর্মিনী। ওকে হাতে না পাশে রাখাটাই সবচেয়ে জরুরি, আর ও সেটা সবসময়ই আছে। আর যারা নিজের বউয়ের পায়ে শিকল পরিয়ে নিজের নিয়ন্ত্রণে রাখাকে পুরুষত্ব মনে করে, তাদের চেয়ে বড় লুজার আর কাওয়ার্ড দুনিয়াতে দুটো নেই বলে মনে করি আমি। অ্যান্ড আই এম নট আ লুজার অর কাওয়ার্ড। বলে উঠে অনিমার হাত ধরে ওখান থেকে সিঁড়ি দিয়ে সোজা উপরে নিয়ে গেল। অনিমার সেদিকে ধ্যান নেই, ও এক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আজ আরেকবার নতুন করে প্রেমে পড়ে গেল ওর। এরকম করে কজন ছেলে চিন্তা করতে পারে? সত্যি ও খুব লাকি যে ওর কাছে আদ্রিয়ান আছে। এরকম একজন মানুষ যার পাশে থাকে তার আর কিছু চাওয়া থাকতে পারে না। অনিমা বেডে বসে মাথা নিচু করে মুড অফ করে আছে, যেটা আদ্রিয়ানের একটু ভালো লাগছে না, কিন্তু কিছু বলছেও না। ও চুপচাপ বসে আছে। কিছুক্ষণ পর আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে বলল, অনি প্লিজ এভাবে মুড অফ করে বসে থেকো না, আমার ভালো লাগছে না। অনিমা কিছু না বলে জাস্ট একটু নড়ে বসলো, তবে ওর মুখটা বিষণ্ণতা এখনও স্পষ্ট। আদ্রিয়ান এবার এগিয়ে বসে অনিমার থুতনি ধরে ওর মুখ উঁচু করে ধরলো, তারপর কপালের চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলল, অনেকে কি বললো না বললো তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। তুমি নিজের কাছে ক্লিয়ার, আমি জানি তুমি কি আর কেমন। হ্যাঁ, তাহলে অন্য একজনের কথায় তুমি কেন কষ্ট পাচ্ছ? অনিমা মাথা নিচু করে ভাঙ্গা গলায় বলল, এখানে ফুপির কোনো দোষ নেই। আমার সাথে যা যা হয়েছে তাতে ওনাদের আমাকে নিয়ে এরকম ধারণা তৈরি হওয়ার স্বাভাবিক। ভাগ্যের জোরে কয়েকবার হয়তো বেঁচে গেছি, কিন্তু হতেও তো পারতো, তাই এসব ভাবা স্বাভাবিক। আদ্রিয়ান অনিমাকে ছেড়ে বলল, না, স্বাভাবিক না। কেন মেয়েরা বাড়ির বাইরে একটা রাত কাটিয়ে আসলেই এটা মনে করা হয় যে মেয়েটা উল্টাপাল্টা কিছু করেছে বা ওর সাথে উল্টাপাল্টা কিছু হয়েছে? কেন? হ্যাঁ, কেন? কি জন্য? মেয়েদের কি নিজের মতো চলাফেরা করার স্বাধীনতা নেই নাকি? আর যদি এমন কিছু হয় তো তাহলে দেন আই জাস্ট ডোন্ট কেয়ার, বিকজ আই ট্রাস্ট ইউ অ্যান্ড আই লাভ ইউ। অনিমা কিছু একটা ভেবে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, এত ফ্রিডম দিচ্ছেন, আমি যদি সত্যি ভুলভাল কিছু করে বেড়াই তাহলে? আদ্রিয়ান মুচকি এসে অনিমার মাথায় চাটা মেরে বলল, কি বলো তো জান পাখি, তোমার যদি এরকম কিছু করার 1%ও চান্স থাকতো তাহলে আমি তোমাকে ঘরে আটক করে রেখে দিতাম। অনিমা আদ্রিয়ানের কাঁধে কোনায় ভর দিয়ে বলল, তবুও ছাড়তেন না আমায়? আদ্রিয়ান মুচকি এসে অনিমাকে এক হাতে জড়িয়ে ধরে বলল, ভালোবাসলে ছেড়ে দেওয়া যায় না জান পাখি। ভালোবাসার মানুষটার মধ্যে দোষগুলোকেও ভালোবেসে ঠিক করে নিতে হয়, বুঝলে? অনিমা মুচকি আসলো। কিছু মনে পড়তে মাথা তুলে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, একটা কথা বলার ছিল আপনাকে। আদ্রিয়ান ভুর কুচকে বলল, সিরিয়াস কিছু? অনিমা হ্যাঁ বোধক মাথা নাড়িয়ে তারপর একটু চুপ থেকে বলল, আসলে তীব্র, স্নেহা, আশিস ভাইয়া আর ওর মধ্যে অনেক প্রবলেম চলছে। সেদিন দেখলাম একে অপরকে ইগনোর করলো। দুদিন ধরে খেয়াল করছি যে তীব্র আর অরমিতার মুড অফ। স্নেহার বাবাও বিয়ে ঠিক করেছে। স্নেহা ওর বাবার মুখের উপর কথা বলতে পারছে না, তীব্রকেও কথা বলতে দিচ্ছে না, তাই তীব্র রেগে আছে ওর উপর। আর আরও আদ্রিয়ান অনিমাকে থামিয়ে দিয়ে বলল, অরুমিতা আর আশিসের সমস্যাটা আমি জানি। দেখো, ভুলটা আশিসের। নিজের ভুল বুঝতে হলে ওর নিজেকেই বুঝতে হবে। আশিস যতক্ষণ নিজে না রিয়ালাইজ করছে যে ও যেটা করেছে সেটা ভুল, আর ও সত্যি অরুমিতাকে ভালোবাসে, আর এইসব বুঝেও নিজে থেকে অরুমিতার কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণে আমরা কিছু করতে পারি না। এরপর অরুমিতা ওকে ক্ষমা করবে কি না সেটা অরুমিতার ব্যাপার। আর তীব্র আর স্নেহার ব্যাপারটা আমি দেখছি। এখন আঙ্কেলের কেসটা নিয়ে ব্যস্ত আছি। সো সেই জন্য একটু ফ্রি হলেই তীব্রর বাবার সাথে আমি নিজে কথা বলবো। হ্যাপি? অনিমা মুচকি হেসে বলল, আদ্রিয়ান হেসে অনিমার চুলগুলো নাড়তে নাড়তে বলল, রাত হয়েছে অনেক, এবার শুয়ে পড়ো। অনিমা জানে আদ্রিয়ানের কথা না শুনে কোনো উপায় নেই, তাই লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ শুয়ে পড়ল। আদ্রিয়ান মুচকি এসে অনিমার মাথায় হাত বুলিয়েই বলল, চোখ বন্ধ। আদ্রিয়ানের কথা অনুযায়ী অনিমা চোখ বন্ধ করে ফেল, আর আদ্রিয়ান ওর মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। বেশ কিছুক্ষণ পর আদ্রিয়ান খেয়াল করলো অনিমা ঘুমিয়ে পড়েছে। আদ্রিয়ান অনিমার ঘুমন্ত মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ওর গায়ে চাদর টেনে দিয়ে চলে গেল নিজের রুমে।
পার্টি অফিস থেকে কাজ সেরে বলে বাড়ি ফিরছে রিক। হঠাৎ মনে হলো যে স্নিগ্ধার তো এখনই হসপিটাল থেকে ফেরার কথা, একই রাস্তা দিয়ে যখন যাচ্ছে তখন ওকে নিয়েই ফিরুক। এসব ভেবে স্নিগ্ধাদের হসপিটালের সামনে গাড়ি থামিয়ে গাড়িতে বসে স্নিগ্ধার বেরোনোর অপেক্ষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর স্নিগ্ধাকে দেখতে পেল রিক, তবে স্নিগ্ধার সাথে একটা ছেলেও আছে। দুজনে হাসাহাসি করতে করতে আসছে আর দুজনেই খুব কাছাকাছি অবস্থায় হাঁটছে। রিকের মেজাজ খারাপ হয়ে গেল এই দৃশ্য দেখে। এমন কেন হলো ও নিজেও জানে না, কিন্তু স্নিগ্ধাকে এভাবে দেখতে ওর মোটেও ভাল লাগছে না। রিক গাড়ি থেকে নেমে গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল। গেটের কাছে এসে ছেলেটা স্নিগ্ধাকে এক হাতে হালকা করে হাত করে বিদায় দিল। এতে রিকের আরও রাগ হলো। গেট থেকে বেরিয়ে রিককে দেখে স্নিগ্ধা বেশ অবাক হয়ে গেল, সাথে খুশি হলো। এগিয়ে গিয়ে বলল, আরে রিকদা, তুমি এখানে? রিক সানগ্লাসটা খুলে ইতস্তত কণ্ঠে বলল, ওই এই পথ দিয়ে ফিরছিলাম, তোকে দেখতে পেয়ে গাড়ি থামালাম, চল গাড়িতে ওঠ। স্নিগ্ধা মুচকি হেসে মাথা নেড়ে গাড়িতে উঠে বসলো। রিক গাড়িতে উঠে গাড়ি স্টার্ট দিল। বেশ অনেকক্ষণ দুজনে চুপ ছিল। নীরবতা ভেঙে রিক বলে উঠল, ছেলেটা কে ছিল? স্নিগ্ধা অবাক হয়ে বলল, কোন ছেলেটা বলো তো? রিকের এবার গা জ্বলে যাচ্ছে রাগে। কোন ছেলে মানে কি? কটা ছেলের সাথে ঘুরে এই মেয়ে, তাই বিরক্ত হয়ে বলল, যে ছেলেটার সাথে হাসতে হাসতে গেট পর্যন্ত এলি, কে ও? স্নিগ্ধা হেসে বলল, ও আচ্ছা, ওর কথা বলছো? ও তোমার ক্লাসমেট। রিক ভুরুকুচকে সামনে তাকিয়ে ড্রাইভ করতে করতে বলল, তো ক্লাসমেট এমন কি জোক শোনালো যে হাসতে হাসতে গায়ে ঢলে পড়ছিলি তুই? স্নিগ্ধা এবার নিজেও বিরক্ত হয়ে রিকের দিকে তাকিয়ে বলল, আজও গায়ে ঢলে পড়বো কেন? হ্যাঁ, ওই ক্লাসে হওয়ার একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম। রিক বিবে করে বলল, হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছিলাম। স্নিগ্ধা এবার হাত ভাঁজ করে চিটে হেলান দিয়ে বলল, আচ্ছা তোমার তাতে কি বলো তো? স্নিগ্ধার প্রশ্নে রিক নিজেও চমকে গেল। ঠিকই তো, ওর কি সমস্যা এতে? ও কেন এত প্রশ্ন করছে, এত রাগ কেন করছে? স্নিগ্ধা যা খুশি করুক, এসব নিয়ে ও ভাবছে কেন? তবুও পরিস্থিতি সামাল দিতে বলো, থাকিস তো আমাদের বাড়িতেই, উল্টাপাল্টা কিছু করলে দায়িত্ব সেই আমাদের ঘাড়েই পড়বে, তাই না? স্নিগ্ধা কিছু বলল না, জানলা দিয়ে বাইরে তাকিয়ে রইল। রিকও কিছু না বলে ভুরকুচকে ড্রাইভিংয়ে মন দিল। আজ অফ ডে, তাই আর্জেন বা অনিমাকেও অফিসে যায়নি। বিকেলে আর্জেন নিচে নেমে এসে দেখে মিস্টার অ্যান্ড মিসেস আবরার সোফায় বসে আছে। আর্জেন হেসে সোফায় গিয়ে বসে বলল, কি ব্যাপার মিস্টার অ্যান্ড মিসেস, কি নিয়ে এত মিটিং চলছে শুনি? মানিক আবরার বলেন, এই যে রকস্টার বাবু খুব তো বউ নিয়ে চলে এলে, এবার তো সত্যি সত্যি বিয়েটা করতে হবে নাকি? মিসেস আবরার ও সম্মতি জানিয়ে বলেন, দেখ তোর ফুপুমণি কী সব বলে গেল। হ্যাঁ আমি জানি কে কি বলল না বলল, এতে তো কিছু যায় আসে না। ইনফ্যাক্ট আমাদেরও যায় আসে না, কিন্তু তোকে কেউ কিছু বলার সাহস না পেলেও আমাকে কেউ ছেড়ে দেবে না। ওকে রোজ বাইরে বেরোতে হয়। তুই তো জানিস আমাদের সমাজটা কেমন, আর ওকে কি কি শুনতে হতে পারে। আর্জেন এবার চুপচাপ কিছুক্ষণ ভাবলো, তারপর ওনাদের দিকে বলল, ইউ আর রাইট, বাট এখন যে পরিস্থিতি, তাতে বিয়ের মতো ঝামেলা করে সময় নষ্ট করা যাবে না। এখন প্রতিটা সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তোমাদের তো বলেছি, তাই না? মানিক আবরার বলেন, বুঝতে পেরেছি। বিয়েটা আপাতত নাই বা করলে, বাট এঙ্গেজমেন্টটা তো হয়ে যাওয়া ভালো, তাই না? আর্জেন মুচকি এসে বলল, ফাইন, তোমরা চাইলে তাই হবে। মিসেস আবরার খুশি হয়ে বলেন, তাহলে ডেটটা ফিক্সড করে ফেলি। মানিক আবরার উপরের দিকে তাকিয়ে বলেন, কিন্তু যাকে নিয়ে এত কথা সে কই? মামুনি কোথায় আদ্রিয়ান? আর্জেনও একবার উপরের দিকে তাকিয়ে বলল, একটু ঘুমাচ্ছে। আসলে আমি জোর করে ঘুম পাড়িয়ে দিয়েছি, দুপুর থেকেই অসুস্থ ছিল। মিসেস আবরার উত্তেজিত হয়ে বলেন, কি বলছিস? কি হয়েছে? আর্জেন ওনাদের আশ্বস্ত করে বলল, আরে এত হাইপার হওয়ার কারণ নেই, আসলে একটু মাথা ব্যথা করছিল আর শরীর গরম ছিল হালকা। এমনিতেই সহজে ছুটি পায় না। মাঝখানে কয়েকদিন এত প্রেশার গেছিল ওর ওপর দিয়ে, তার উপর ওর হেলথ কন্ডিশনও ভালো নেই। জোর না করলে একটুও রেস্ট করতে চায় না। মিসেস আবরার উপরের দিকে একবার তাকিয়ে বলেন, থাক ঘুমক, আজ ওকে আর নিচে নামতে দিস না। সন্ধ্যার পর কফি পাঠিয়ে দেব উপরে। ভালো, একটু ঘুম দিয়ে কফি খেলে ভালো লাগবে ওর।
আদ্রিয়ান কিছু না বলে ওর মায়ের মুখের দিকে তাকিয়ে মুচকে আসলো। ওর মাঝে মাঝে নিজেকে খুব ভাগ্যবান মনে হয় এটা ভেবে যে একজন পুরুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হলো মা আর স্ত্রী, একজন জন্মদাত্রী আর একজন জীবন সঙ্গিনী। আর ওর জীবনে এই দুজন মানুষেরই কোনো তুলনা হয় না। এরা দুজনেই নিজের নিজের জায়গায় একেবারে পারফেক্ট আর অসাধারণ। এরকম মা আর এরকম স্ত্রী পাওয়া যে কোনো পুরুষের জন্য ভাগ্যর ব্যাপার। মিস্টার রঞ্জিত ঘরে বসে ল্যাপটপে কাজ করছিলেন। রিক দরজার কাছে এসে বলল, ড্যাড আসবো? মিস্টার রঞ্জিত ল্যাপটপ থেকে চোখ সরিয়ে চশমা ঠিক করে রিকের দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ এসো। রিক ভিতরে ঢুকে মিস্টার রঞ্জিতের বরাবর পেটে বসলো। মিস্টার রঞ্জিত রিকের দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? রিক একবার দরজার দিকে তাকিয়ে আবার মিস্টার রঞ্জিতের দিকে তাকিয়ে বলল, মামাকেও ডেকেছি, মামা আসুক তারপরে বলছি। মিস্টার রঞ্জিত কিছু না বলে কাজে মন দিল। কিছুক্ষণ পর কবির শেখ এসে বেডের অন্য সাইডে বসে বলেন, বাবাই কিছু বলবে বলেছিল। রিক এবার দুজনের দিকে তাকিয়ে বলল, হাসান কোতোয়ালের আর্টিকেলটাতে যে 5 জন জার্নালিস্ট কাজ করতেন তার মধ্যে একজন তোমাদের হয়ে কাজ করত, সে কে? মিস্টার রঞ্জিত ভুরু কুচকে বলল, সেটা জেনে তুমি কি করবে? রিক এবার বিরক্ত হয়ে বলল, কারণ আজ যেন ওই 4 জনকে খুঁজে পেতে বেশি সময় লাগবে না, আর পেট থেকে কথা বের করতেও খুব ভালো করে জানে, তাই তোমাদের ভালোর জন্যই বলছি। কবির শেখ একটু চিন্তিত কণ্ঠে বলল, বাবাই কিছু বলবে বলছিল। যদি ওকে খোঁজ পাই তো বড় একটা সমস্যা হয়ে যাবে, খুব গুরুত্বপূর্ণ একটা সাক্ষীও। রিক কবির শেখের দিকে তাকিয়ে বলল, এই জন্যই তো বললাম সব তোমাদের, এবার দেখো কি করতে পারো। মিস্টার রঞ্জিত চৌধুরী বলেন, কবির আদর কোথায় আছে এখন? যত তাড়াতাড়ি সম্ভব ওকে দূরে পাঠিয়ে দাও। কবির শেখ থুতনির নিচে হাত দিয়ে কিছু একটা ভাবতে ভাবতে বলেন, শুধু দূরে নয়, আধারকেও দুনিয়া থেকে সরিয়ে ফেলতে হবে, নাহলে ব্যাপারটা রিস্ক হয়ে যাবে। রিক ফুরুকুচকে বলল, তার মানে জার্নালিস্ট আতিউর রহমান তোমাদের কাছে হাসান কোতোয়ালের আর্টিকেলগুলোর যত ইনফরমেশন ছিল সবগুলো লিক করতো। কবির শেখ মাথা হালকা নেড়ে বলেন, ও আমাদের কাছে সমস্ত সিক্রেট নিউজ লিঙ্ক করতো, আর তার বদলে আমরা ওকে টাকা দিতাম। রিক এবার লম্বা একটা শ্বাস ফেলে ধীর কণ্ঠে বলল, বুঝলাম। কবির শেখ উঠে দাঁড়িয়ে রিকের দিকে তাকিয়ে বলল, চোখ কান খোলা রেখে ওদের সাথে থাকো। আদ্রিয়ান আবরার জোহাইরের কিন্তু খুবই চালাক, ওর নজর এড়িয়ে কাজগুলো করা কিন্তু খুবই কঠিন। রিকো উঠে দাঁড়িয়ে হালকা হেসে বলল, আমি জানি সেটা। এইটুকু বলে রিক চলে গেল মিস্টার রঞ্জিতের রুম থেকে। মিস্টার রঞ্জিত আর কবির শেখ নিজেদের ভাবনায় ব্যস্ত হয়ে পড়লেন। কারোর আলতো ডাকে অনিমার ঘুম ভেঙে গেল। আস্তে আস্তে চোখ খুলে তাকিয়ে দেখে মিসেস আবরার মুচকি এসে তাকিয়ে আছে ওর দিকে, আর আদ্রিয়ান পেছনে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে। অনিমা আস্তে করে উঠে বসে চুলগুলো হাত দিয়ে ঠিক করে বলল, কি হয়েছে মা, কিছু বলবে? আমাকে ডেকে নিতে? মিসেস আবরার অনিমার মাথায় হাত বুলিয়ে বলল, কেমন লাগছে এখন? অনিমা মুচকি এসে বলল, আমার আবার কি হবে, আই এম সুপার ফিট। আদ্রিয়ান এবার এসে বেডে বসতে বসতে বলল, হ্যাঁ তা তো দেখাই যাচ্ছে কত ফিট। ঠিক করে কথা বলতে পারছে না, একটা সেন্টেন্স কমপ্লিট করতে 4 বার শ্বাস নিতে হচ্ছে, সে আবার ফিট। হ্যাঁ, অনিমা মুখ ফুলে আদ্রিয়ানের দিকে একবার তাকিয়ে তারপর মিসেস আবরারের দিকে তাকিয়ে বলল, দেখছো মা, তোমার ছেলে কিভাবে আমাকে টিস করছে? মিসেস আবরার আদ্রিয়ানের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, এই একদম আমার মেয়েকে টিচ করবি না। আদ্রিয়ান ওর হাতে রাখা আপেলটা মুখের সামনে ঘোরাতে ঘোরাতে বলল, হ্যাঁ সেই বাড়ি তোমাদের, ঘর তোমাদের, আমার বউটাও তোমাদের, আমার আর কি আছে বলো, সবই তোমাদের। আমি তো মঙ্গলের গ্রহ থেকে এখানে পিকনিক করতে এসে অ্যাক্সিডেন্টলি তোমাদের ঘরে ডেলিভার্ড করে গিয়েছে। কপাল কপাল আমার। এই জন্যই কে যেন বলেছিল যে বেশি মিষ্টি মেয়েদের বউ করে ঘরে আনতে নেই, তাতে ছেলেরা মিষ্টির বাক্স হয়ে যায় বলে আপেলে বাইট করলো। অনিমা আর মিসেস আবরার মিটমিটিয়ে হাসছে আদ্রিয়ানের কথায়। মিসেস আবরার টি টেবিল থেকে কফির মগটা অনিমার দিকে এগিয়ে দিয়ে বলেন, এটা খেয়ে নে, ভালো লাগবে। অনিমা কফির মগটার দিকে তাকিয়ে অসহায়ভাবে বলল, তুমি কেন আনতে গেলে? আমি তো পারতাম। মিসেস আবরার রাগী কণ্ঠে বলেন, মারবো টেনে এক থাপ্পড়। এই শরীরে নাকি উনি রান্নাঘরে যাবে, শখ কত। চুপচাপ খা, আমিও যাই, তোর বাবাকে কফিটা দিতে হবে। বলে মিসেস আবরার চলে গেলেন ওখান থেকে। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে দেখলো ও এক মনে আপেল খাচ্ছে। অনিমা কিছু না বলে কফির মগটা নিয়ে বেলকুনিতে চলে গেল।
বেলকুনির রেলিং ধরে বাড়ির দিকে তাকিয়ে নিজের কফির মগে চুমুক দিতে লাগলো। কিছুক্ষণ পর পেছন থেকে ওকে আলতো করে জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো আদ্রিয়ান। অনিমা একটু অবাক হলো, কারণ আদ্রিয়ান এমনিতে সবসময় ওর আশেপাশে থাকলেও এইভাবে হঠাৎ জড়িয়ে ধরে না। তবু কিছু না বলে নিজের এক হাত আদ্রিয়ানের হাতের উপর রেখে দিয়ে চোখ বন্ধ করে ফেল। আদ্রিয়ান স্লো ভয়েসে বলল, একটা গুড নিউজ আছে তোমার জন্য। অনিমা চোখ না খুলে মুখে হাসি রেখেই বলল, সেটাই কি? আদ্রিয়ান অনিমার কানে কাছে মুখে নিয়ে বলল, আগামী শুক্রবার আমাদের এঙ্গেজমেন্ট। অনিমা আদ্রিয়ানের দিকে ঘুরে অবাক হয়ে তাকালো। আদ্রিয়ান অনিমার চুলগুলো কানে গুজতে গুজতে বলল, ইয়েস জান পাখি, যদিও বাবা মা বিয়ের কথা বলেছিল, বাট আমি না করেছি। এখন অন্য কিছুতে টাইম বেশি ওয়েস্ট করা ঠিক হবে না, তাই। অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আচ্ছা, এরপরের স্টেপ কি হবে? আদ্রিয়ান কিছু একটা ভেবে তারপর মুচকি হেসে বলল, তা জানি না, বাট যা হবে ভালো হবে, ভরসা রাখো আমার উপর। অনিমা নিচু কণ্ঠে বলল, বলে আবারও কফি খাওয়াতে মনোযোগ দিল। কিছুদিন যাবৎ অনেক কিছু ভাবছি ও। আদ্রিয়ান এগুলো কি করে করে? রিকের মতো একটা মানুষকে সিকিউরিটি ক্রস করে সুইডেন এর একটা নির্জন দ্বীপে পৌঁছে যাওয়া, এত প্রমাণ জোগাড়, ওকে সেভ রাখা, কবি শেখ রঞ্জিত চৌধুরীর মতো পাওয়ারফুল মানুষদেরও তোয়াক্কা না করা, এসব কি শুধুমাত্র একজন রকস্টারের পক্ষে সম্ভব? তবু কিছু জিজ্ঞেস করে না ও আদ্রিয়ানকে, হয়তো এই আশাই যে কোনো একদিন আদ্রিয়ান নিজেই ওকে সব বলবে। আদ্রিয়ান অনিমা তীব্র স্নেহাদের বাড়ির ড্রয়িং রুমে বসে আছে। স্নেহার বাবা মা গম্ভীর মুখ করে বসে আছে, আর স্নেহা এক সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তীব্র যদিও আসতে চায়নি, কিন্তু অনিমা আর আদ্রিয়ান মিলে জোর করে নিয়ে এসেছে ওকে। স্নেহার বাবা আদ্রিয়ানের দিকে তাকিয়ে বললেন, আদ্রিয়ান স্নেহার বাবার দিকে তাকিয়ে বলল, এসব ছাড়ুন, আপনি তো জানতেন যে স্নেহা আর তীব্র একে অপরকে ভালোবাসে, তবু নিজের জেদটাকে টিকিয়ে রাখতে স্নেহার বিয়ে অন্য কারোর সাথে দিতে চাইছেন, সেটা কি ঠিক করছেন? তীব্র কিছু বলবে তার আগে আদ্রিয়ান বলল, ভালোবাসা আছে স্যার, ওখানে কি স্নেহা ওর ভালোবাসা পাবে? স্যার, ওরা একে অপরকে ভালোবাসে, এটা কি যথেষ্ট নয়? এমন তো নয় যে তীব্র বেকার। তীব্রের কাছে স্নেহার সমস্ত রকম ভরণ পোষণের ক্ষমতা আছে, তাহলে সমস্যা কোথায়? জানি ওই ছেলেটার ফিউচার তীব্রর চেয়ে বেশি উন্নত, কিন্তু আপনার মেয়ে তীব্রর কাছেই বেশি ভালো থাকবে, তার গ্যারান্টি আমি আপনাকে দিতে পারি। অনিমাও স্নেহার বাবার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ আঙ্কেল, তীব্র আর স্নেহা একে অপরের সাথে খুব ভালো থাকবে, আর ভালো থাকার জন্য প্রচুর টাকা পয়সার প্রয়োজন পড়ে না, শুধু ভালোবাসা থাকতে হয়, সেটা ওদের দুজনের মধ্যে আছে। আঙ্কেল, স্নেহা আপনাকে খুব ভালোবাসে, তাই আপনার কথা ভেবে আপনার কথা অমান্য করবে না বলেই নিজে তো কষ্ট পেয়েও আপনার পছন্দের ছেলেকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। আপনার তো উচিত, তাই না, স্নেহার ভালো কথা ভাবা। আদ্রিয়ান আবারও বলল, তবে আঙ্কেল, কোনো কিছু ভাবার আগে এটা মাথায় রাখবেন যে কোনটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট, নিজের জেদ নাকি নিজের মেয়ের খুশি। স্নেহার বাবা কিছুক্ষণ চুপ করে বসে ভাবলেন, তারপর স্নেহার মার দিকে তাকালেন, তারপর গলা ঝেড়ে বললেন, সকলের মুখে হাসি ফুটে উঠল, শুধু তীব্র বাদে। ও এখনও গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। অনিমা উঠে গিয়ে স্নেহাকে জড়িয়ে ধরল। স্নেহার বাবা তীব্রের কাছে গিয়ে বললেন। তীব্র মুখে হালকা হাসি ফুটিয়ে বলল, ইটস অল রাইট আঙ্কেল, আমি কিছু মনে করিনি। আদ্রিয়ান উঠে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, আঙ্কেল, আপনি হয়তো জানেন না যে তীব্রর বাবাও একজন বিজনেসম্যান। স্নেহার বাবা আর মা দুজনে চমকে গেলেন। স্নেহার বাবা অবাক হয়ে বললেন। আদ্রিয়ান মুখে হাসি রেখেই বলল, ইয়েস আঙ্কেল, জার্নালিজম ওর একটা প্যাশন ছিল, তাই ও এটাকেই প্রফেশন হিসেবে বেছে নিয়েছে, যেমন আমি মিউজিককে, কারণ এগুলোতে আহামরি টাকা পাওয়া না গেলেও শান্তি পাওয়া যায়। স্নেহার বাবা বেশ লজ্জিত হলেন এসব শুনে। কি ভেবেছিল তীব্রকে আর কি বেরোলো। এরপর সবাই একসাথে গল্প গুজব করতে শুরু করলো। তীব্র এক্সকিউজ মি বলে গার্ডেন এরিয়ার দিকে চলে গেল। অনিমা ইশারা করতে স্নেহ পিছন পিছন গেল। গিয়ে দেখে তীব্র পকেটে হাত ঢুকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুলের পানির দিকে। স্নেহা মুচকি হাসি দিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলো তীব্রকে। তীব্র বুঝতে পারলো এটা স্নেহা, তাই ছাড়ানোর চেষ্টা করতে স্নেহা বলল, আম সরি। তীব্র পাত্তা না দিতেই ছাড়াতে নিলেই স্নেহা আবার বলল, এমন করো না প্লিজ, সরি বলছি তো আমি, আর এমন করবো না। তীব্র এবার বিরক্ত হয়ে বলল, এখন কি আর দরকার আছে? স্নেহা মুখ ফুলিয়ে বলল, সরি বললাম তো।
তীব্র স্নেহাকে চারিয়ে নিয়ে ঘুরে ওর দিকে তাকিয়ে বলল, হ্যাঁ পারো তো, সেটাই, যা খুশি তাই করে এরপর আমি সরি বললেই সব শেষ। স্নেহা পার কিউট ফেস করে কান ধরে বলল, প্লিজ এবারের মধ্যে ক্ষমা করে দাও। দেখো সব ঠিক হয়ে গেছে তো এখন, বাবা মা মেনে নিয়েছে। ইটস টাইম টু সেলিব্রেট। প্লিজ রাগ করে থেকে মোমেন্টটা নষ্ট করো না প্লিজ। তীব্র কোমরে হাত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে ধরে চোখ সরিয়ে বিড়বিড় করে বলল, সার্চের ড্রামা কুইন। স্নেহা হেসে দিয়ে তীব্রকে শক্ত করে জড়িয়ে তুলল। তীব্র আর নিজের রাগ ধরে রাখতে পারল না, ও হেসে জড়িয়ে ধরল স্নেহাকে। এত বছর ভালোবাসা আজ সার্থক হলো। এখন আর ওদের মধ্যে কোনো বাধা নেই, আজ শুধু ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা। অনেকক্ষণ কথাবার্তা বলে স্নেহাদের বাড়ি থেকে ফিরে আসার সময় স্নেহা আর তীব্র দুজনে আদ্রিয়ান আর অনিমাকে হাত করে ধন্যবাদ জানালো, কারণ এসবের পেছনে পুরো কৃতিত্বই ওদের দুজনের। ওখান থেকে বেরিয়ে তীব্র ওর গাড়ি করে নিজেদের বাড়ি চলে গেল। আদ্রিয়ান আর অনিমা বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। গাড়িতে অনেকক্ষণ দুজনে চুপচাপ ছিল। কিছুক্ষণ পর অনিমা আদ্রিয়ানের দিকে তাকিয়ে মুচকি এসে বলল, থ্যাঙ্কস। আদ্রিয়ান ভুরুকুচকে একবার অনিমার দিকে তাকিয়ে আবার সামনের দিকে ড্রাইভ করতে করতে বলল, হঠাৎ থ্যাঙ্কস কেন? অনিমা সিটে হেলান দিয়ে আদ্রিয়ানের দিকে তাকিয়ে বলল, আপনার জন্যই আজ সবটা সম্ভব হলো। আপনি স্নেহার বাবাকে ওভাবে না বোঝালে উনি বুঝতেই পারতেন না, সো থ্যাঙ্কস। আদ্রিয়ান হালকা হাসলো অনিমার কথায়, তারপর বলল, আমাদের মধ্যে আমার বা তোমার বলে কোনো শব্দ নেই, সবটাই আমাদের। আমার সব কিছুই তোমার আর তোমার সব কিছুই আমার। ইনফ্যাক্ট তুমি আমার আর আমি পুরোটাই তোমার। এইটুকু বলে অনিমার দিকে তাকাতেই অনিমা সাথে সাথে চোখ সরিয়ে নিল। আদ্রিয়ানের কথাগুলো শুনে ওর হার্টবিট দ্রুত গতিতে বিট করতে শুরু করে দিয়েছে, তাই আদ্রিয়ানের দিকে তাকালো না ও, বাইরে তাকিয়ে রইল। আর আদ্রিয়ান মুচকি হেসে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। আবরার মেনশন আজ খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। চারপাশটা বিভিন্ন রঙের লাইটিংয়ের আলোয় ঝলমল করছে, খুব চমৎকার লাগছে দেখতে। বিভিন্ন অতিথি, ফিল্মি অ্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রির মানুষ এসেছে, আর তার সাথে মিডিয়া লোকেরা তো আছেই। প্রায় সব নিউজ কোম্পানির রিপোর্টাররাই উপস্থিত এখানে। একজন এত বড় সিঙ্গারের এঙ্গেজমেন্ট বলে কথা। মিস্টার অ্যান্ড মিসেস আবরার খুব ব্যস্ত আছে বিভিন্ন কাজে। আদিপ, আশিস, তীব্র ওরা গেস্টের ওয়েলকামিং করছে, সামলাচ্ছে। আশিস হাসি মুখে সব কাজ করলো, ওর মুখে বিষণ্ণতা স্পষ্ট। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মুখ ফ্যাকাশে হয়ে গেছে। সে দুষ্ট স্বভাবের ছেলেটা যেন পাল্টেছে। সবের ব্যাপারটা বুঝতে পারলো ইচ্ছে করেই কেউ কিছু বলছে না, কারণ ওর একটা শিক্ষা হওয়া দরকার আছে। আদ্রিয়ান আর রিক দুজনেই গেস্টদের সাথে কথা বলছে। আদ্রিয়ান আজকে পুরো ফর্মাল ড্রেস পরেছে, ব্ল্যাক কোট, ব্ল্যাক প্যান্ট, হোয়াইট শার্ট আর রেড টাই। হঠাৎ করেই অনিমা আসার অ্যানাউন্সমেন্ট করতেই সবাই দৃষ্টি সিঁড়ির দিকে গেল। সবার দৃষ্টি সিঁড়ির দিকে গেল। আদ্রিয়ান আর রিক দুজনে একসাথে সিঁড়ির দিকে তাকিয়ে দুজনের চোখে আটকে গেল। অনিমা হোয়াইটের মধ্যে সিলভার স্টোনের সুন্দর একটা লেহেঙ্গা পরেছে, তেমন গর্জিয়াস কোনো সাজ না, সাজলেও সিলভার স্টোনের হালকা কিছু অর্নামেন্টস পরেছে ও, তাতেই অসাধারণ লাগছে ওকে দেখতে। ওর এক পাশে স্নিগ্ধা, আরেক পাশে অরুমিতা, আর পেছনে স্নেহা দাঁড়িয়ে আছে। আদ্রিয়ানের তো হাট বেরিয়ে আসার উপক্রম হয়েছে, আর রিকো এক দৃষ্টিতে তাকিয়ে আছে অনিমার দিকে, কিন্তু পরক্ষণে নিজেকে সামনে নিল আর সরিয়ে নিল। অনিমার দিকে ওভাবে তাকানোর অধিকার তো ও নেই, সেই অধিকার শুধু আদ্রিয়ানের। এসব ভেবে নিজেকে শক্ত করার বৃথা চেষ্টা করতে লাগলো ও। আদ্রিয়ান মুচকি এসে সিঁড়ির কাছে গিয়ে অনিমার দিকে হাত বাড়িয়ে দিল। অনিমা কয়েক সেকেন্ড আদ্রিয়ানের হাতের দিকে তাকিয়ে থেকে মুচকি হেসে হাত ধরল। সকলেই খুব জোরে হাততালি দিয়ে উঠল। এরপর অনিমার হাত ধরে আদ্রিয়ান ওকে স্টেজে নিয়ে গেল এবং রিং পরানো হবে তাই সবাই এক জায়গায় ভিড় করে দাঁড়ালো। আদ্রিয়ান সকলের সামনে অনিমার সামনে হাঁটু ভেঙে বসল। সাথে সাথে কৌতূহলপূর্ণ পরিবেশটা শান্ত হয়ে গেল। অনিমাও অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আদ্রিয়ানের দিকে। আদ্রিয়ান ওর দিকে রিংটা এগিয়ে দিয়ে বলল, প্রথম তোমাকে দেখেছিলাম মোমবাতির আবছা হলদে আলোতে, ভেজা চুল, মুখে জমা বিন্দু বিন্দু পানি, এক অদ্ভুত সৌন্দর্য বিরাজ করছিল তোমার মধ্যে। কিন্তু প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি বলবো না, তবে মুগ্ধ হয়েছিলাম। এরপর তোমার অনেস্টলি, কাইন্ডনেস অ্যান্ড স্পেশালি তোমার এনোসেন্সই আমাকে ধীরে ধীরে তোমার প্রতি দুর্বল করে দিচ্ছিল। আর এরপরে ধীরে ধীরে বুঝতে পারি যে ভালোবাসি আমি তোমাকে, কিন্তু শুরুতে বলিনি। না, ভয় বা সংকোচের জন্য নয়, কিন্তু ইচ্ছে করেই বলিনি।
ইচ্ছে করছিল যে না বলতে, তবে এখন তুমি আমার জীবনের সেই অংশ হয়ে গিয়েছ যাকে ছাড়া নিঃশ্বাস নেওয়ার কথাটাও ভাবতে পারি না আমি। আমার হৃৎপিণ্ড তুমি, আমার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন তুমি। বর্ষণের সেই রাতকে আমি কোনো দিন ভুলতে পারবো না, কারণ আমার জীবনের সেই রাতেই তুমি এসেছিলে। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং ইন মাই লাইফ। খুব ভালোবাসি আমি তোমাকে, আর তোমার সাথেই সারাটা জীবন কাটাতে চাই আমি। তাই আজ আমার পরিবার, বন্ধু, মিডিয়া সকলের সামনে তোমার কাছে জানতে চাইছি আমি, উইল ইউ ম্যারি মি জান পাখি? কারোর মুখে কোনো কথা নেই, সবাই নীরব দর্শক হয়ে তাকিয়ে আছে ওদের দিকে। অনিমার চোখ দিয়ে ওর অজান্তে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। কখনো ভাবিনি যে কেউ ওকে সত্যি এতটা ভালোবাসবে, এতটা ভালোবাসা ওর পাওনা ছিল। অনিমা মুচকি এসে আদ্রিয়ানের দিকে হাত বাড়িয়ে দিয়ে পড়ল, ইয়েস আই উইল। আদ্রিয়ানও হেসে ওকে রিং পরিয়ে ওর হাতে একটা কিস করে উঠে দাঁড়ালো। এরপর অনিমাও আদ্রিয়ানকে রিংটা পরিয়ে দিল। আদ্রিয়ানকে যে রিংটা পরানো হয়েছে সেটা অনিমা নিজের টাকা দিয়েই নিজে পছন্দ করে কিনেছে। আদ্রিয়ান অনিমাকে শক্ত করে জড়িয়ে ধরল। সকলে জোরে হাততালি দিল। রিক এক দৃষ্টিতে তাকিয়েছিল ওদের দিকে, আর অনিমাকে প্রথম দেখার সাথে সাথেই সেই দিনটার কথা ভাবছিল। হাততালির আওয়াজে হুঁশ এলো ওর, নিজেকে সামনে নিয়ে নিজেও হাততালি দিতে লাগলো। ভালোইভাবে ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেল। এরপর প্রেস কনফারেন্স হলো। আদ্রিয়ানকে গান করতে হলো। আদ্রিয়ানেরই এক গানে অনিমা আর আদ্রিয়ান কাপল ডান্স করলো। রিক এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে, কিছুতে নিজেকে সামলাতে পারছে না। এক অসহ্য যন্ত্রণা হচ্ছে ওর মধ্যে। রিকের অস্থিরতা কারোর চোখে না পড়লেও স্নিগ্ধার চোখে ঠিকই পড়েছে। গভীর রাত। রিক ওর বাড়ির ছাদে বসে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আকাশের দিকে। চারপাশে পরিবেশটা নিস্তব্ধ হয়ে আছে। এই পরিবেশেও কোথা থেকে একটা চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে আসতে চাইছে, কিন্তু কোথাও একটা চাপা পড়ে যাচ্ছে। কিছু কিছু যন্ত্রণা থাকে যেটা খুব অসহ্যকর হয়, যা কারোর কাছে প্রকাশ করা যায় না, কাউকে বলা যায় না। একাই কুমড়ে মরতে হয় ভেতর থেকে, সেটাও গোপনে, কারণ কারোর সামনে সেই কষ্ট বা যন্ত্রণা প্রকাশ করাটাও যে অন্যায়। স্নিগ্ধা ছাদে এসে দেখে রিক এক কর্নারে বসে বসে আকাশ দেখছে। স্নিগ্ধার মনে হয়েছিল যে রিক ছাদে থাকবে, তাই এসেছে। আস্তে আস্তে রিকের কাছে গিয়ে রিকের পাশে গিয়ে বসলো। পাশে কারোর উপস্থিতি টের পেয়ে রিক তাকালো। তাকিয়ে স্নিগ্ধাকে দেখে কিছু না বলে আবার সামনে তাকিয়ে বলল, ঘুমোসনি এখনো? স্নিগ্ধাও সামনে তাকিয়ে বলল, তুমিও তো ঘুমাওনি। রিক কিছু না বলে চুপ করে রইল। রিককে চুপ থাকতে দেখে স্নিগ্ধা নিজেই বলল, আচ্ছা তুমি তো হসপিটাল জয়েন করতে পারো, করছো না কেন? ডাক্তারি তো তোমার প্যাশন ছিল, সার্জারি তো কত পারফেক্ট ছিলে তুমি। রিক আকাশের দিকে তাকে স্থির গলায় বলল, প্যাশন ছিল, কিন্তু কিছু কিছু সময় পরিস্থিতি এমন হয়ে যায় যে শখ বা নেশা কোনোটাই পূরণ করতে ইচ্ছে করে না। আমারও ডাক্তারি করার কোনো ইচ্ছা অবশিষ্ট নেই, ইনফ্যাক্ট কোনো কিছুর ইচ্ছে আর নেই। তবে হ্যাঁ, যদি কোনো দিন এমন কোনো পরিস্থিতি এসে পড়ে, আমার আবার ওটিতে ঢোকাটা যদি খুব বেশি প্রয়োজন হয়ে পড়ে, সেদিন আমি আবার ওটিতে ঢুকবো আর সার্জারিও করব। রিকের কথা কোনো উত্তর দিল না স্নিগ্ধা। এক শ্বাস ফেলে পড়ল, আদ্রিয়ান আর অনিমাকে একসাথে দেখলে তোমার খুব কষ্ট হয় তাই না? হালকা এসে বলল, হাজো, কষ্ট কেন হবে? এখানে কষ্ট পাওয়ার কি আছে? স্নিগ্ধা একটা দীর্ঘশ্বাস ফেলে পড়ল, তোমার এই রূপটার সাথে আমি নতুন করে পরিচিত হলাম। এতটা কষ্ট চেপে রেখে মুখে হাসি এভাবে ফুটিয়ে রাখতে আমার রিকটা জানতো না। রিক এবার একটু শব্দ করে হাসলো, তারপর স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, কিসব পাগলের মতো বকছিস বলতো? আমার কোনো কষ্ট নেই। স্নিগ্ধা হালকা একটু হেসে বলল, তুমি সবার কাছে নিজের ইমোশনকে লুকাতে পারো, আমার কাছে পারবে না, এটা তুমিও জানো। আমি জানি তুমি ভেতরে ভেতরে কতটা কষ্ট পাচ্ছ, খুব ভালোবাসো না ওকে? রিক একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বাসি। 7 বছর, 7 বছরের ভালোবাসাও আমার। হ্যাঁ, এটা ঠিক যে ওর 2 হাত ধরে কখনো বলতে পারিনি যে ভালোবাসি আমি ওকে, বলতে চাইনি কখনো। ধরিয়ে নিয়েছিলাম ও শুধু আমার। ও কি চায়, ওর জীবনে কি চলছে, এসব নিয়ে মাথা ঘামাইনি কোনো দিন। আমি সবসময় ওকে নিয়ে ইনসিকিউর ফিল করতাম। অন্য কোনো ছেলেকে ওর সাথে দেখলে, কাউকে ওর দিকে তাকাতে দেখলে ভীষণ ডেসপারেট হয়ে যেতাম। রাগ লাগতো আমার, ভয় করতো যে ও অন্য কারো হয়ে যাবে। তাই সে রাগ, সে ভয়ের বসে ওর গায়ে হাত তুলতাম। ও পালাতে চাইলেও ভয় লাগতো, যদি সত্যি চলে যায় তাহলে আমার কি হবে?
তাই ওভাবে শাস্তি দিতাম, যাতে ভয় পেয়ে হলেও আর না পালায়। কিন্তু তখন বুঝতেই পারিনি যে ভালোবাসা জোর করে নয়, ভালোবেসে আদায় করতে হয়। এটা তো আদ্রিয়ান আমাকে শিখিয়েছে। কিন্তু দুঃখ একটাই, ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু ভালোবাসাকে ভালো রাখতে পারিনি। ভালোবাসার মানুষের প্রতি দায়িত্বটা কি, ভালোবাসার মানুষের প্রতি দায়িত্বটা কি সেটাই বুঝতে পারিনি। আর যখন বুঝতে পেরেছি, ইটস টু লেট। তুমি বিশ্বাস করো স্নিগ্ধ, আমি ওকে ভালো রাখতে না পারলেও আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না রে। সত্যি ভালোবাসি আমি ওকে, খুব ভালোবাসি। আর ভালোবাসলেই যে পেতে হবে তার কোনো মানি নেই, সেটাও বুঝতে শিখেছি আমি এতেই খুশি যে ও আদ্রিয়ানের সাথে ভালো আছে, আর ও ভালো আছে, এইটুকু আমার ভালো থাকার জন্য যথেষ্ট। ও আমার সাথে থাকবে না ঠিকই, কিন্তু আমার মনে সারা জীবন থাকবে। শুধু যন্ত্রণা হচ্ছে এটা ভেবে যে কোনোদিন ওকে বললাম না যে আমি ওকে ভালোবাসি, আর যখন বলতে চাই তখন সেটা বলার কোনো অধিকারই আমার নেই। রিক অনেকটা চেষ্টা করেও চোখের কোণের জলটা আর আটকাতে পারল না। স্নিগ্ধা রিকের কাঁধে হাত রাখতে রিক স্নিগ্ধাকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে দিল। রিককে তো স্নিগ্ধা কাঁদতেই দেখে না, সেই জায়গায় এভাবে কাঁদতে দেখে স্নিগ্ধার কলিজা ছিঁড়ে যাচ্ছে। ও কাঁদছে নিঃশব্দে। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা ও তো জানে, আর তাকে অন্য কারোর সাথে দেখতে তো আরও বেশি কষ্টকর। সেই কষ্টের পরিমাপ করা এই ব্যক্তি ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না। আদ্রিয়ান ওর রুমের সোফায় চুপচাপ বসে আছে। একটু আগে শাওনি এসেছে। চুপচাপ বসে বসে গভীরভাবে কিছু একটা ভেবে চলেছে ও। অনিমা কফির মগ নিয়ে আদ্রিয়ানের রুমে এসে দেখে আদ্রিয়ান চুপচাপ সোফায় বসে কিছু একটা ভাবছে। অনিমা দরজায় টোকা মেরে বলল, আসবো? আদ্রিয়ান অনিমা ডাকে। আদ্রিয়ান ভাবনা থেকে বেরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখে অনিমা দাঁড়িয়ে আছে। আদ্রিয়ান ভুরুকুচকে অনিমার দিকে তাকিয়ে বলল, আমার রুমে ঢুকতে তোমার পারমিশন নেওয়ার কোনো দরকার নেই, সেটা কতবার বলতে হবে অনেক? অনিমা ভেতরে ঢুকে মুচকি হাসি দিয়ে বলল, সরি, আসলে আপনি কিছু একটা ভাবছিলেন তাই আর কি। আদ্রিয়ান বিরক্ত হয়ে বলল, যাই হোক না কেন, আর কখনো এমন করবে না। আই ডোন্ট লাইক ইট। অনিমা হালকা হেসে আদ্রিয়ানের পাশে বসতে বসতে বলল, আচ্ছা মিস্টার, সরি বলতেছি, আর হবে না। আদ্রিয়ান অনিমার দিকে তাকিয়ে নিজেও হেসে দিল। তারপর অনিমার হাত থেকে কফির মগটা নিয়ে ওকে এক হাতে জড়িয়ে নিয়ে বলল, সকাল সকাল বউয়ের সুইটসি হাতের সুইট কফি পেলে মানে গোটা দিনটাই ভালো হয়ে যায়। অনিমা একটা টেডি স্মাইল দিল আদ্রিয়ানের কথায়। একটু পর কিছু একটা ভেবে বলল, আচ্ছা, এত গভীরভাবে কি ভাবছেন বলুন তো? আদ্রিয়ান অনিমার দিকে এক পলক তাকিয়ে একটা শ্বাস ফেলে আবার সামনে তাকিয়ে বলল, রিক যেমনই হোক আর যাই হোক না কেন, ও যাই করে থাকুন কেন, এটা কিন্তু সত্যি যে ও তোমাকে খুব ভালোবাসতো আর এখনো বাসে। কথাটা শুনে অনিমার মাথা নিচু করে ফেলল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, জানি আমি সেটা, কিন্তু আমার কিছু করার নেই। উনি নাকি আমাকে দেখেছিলেন যখন আমার 18 বছর বয়স, আমার আব্বুকে যেদিন খুন করা হয়েছিল সেই দিন। কিন্তু আমি দেখেছিলাম যখন আমার 20 বছর বয়স, তখন উনি আমার লাইফে এন্ট্রিটাই এভাবে নিয়েছিল যে ওনার প্রতি ভয় ছাড়া আমার কোনো অনুভূতি কাজই করতো না। কি আর করতাম আমি? আমার এক একটা কদম ফেলতেও ভয় লাগতো জানেন, যে কখন রিকের অপছন্দের কিছু করে ফেলবো আর কখন কি শাস্তির সম্মুখীন হতে হবে। আমার পরিস্থিতি তখন এমন ছিল যে কিছু ভাবতেই পারিনি আমি। মামুর অকারণে বকাঝকা, মামি কথায় কথায় গায়ে হাত তোলা, আর অর্ক ভাইয়া এমন একটা মানুষের সাথে একই বাড়িতে থাকা, সেই মানুষটার সুযোগ পেলেই আমাকে, আর তারপর রিকের ওইসব ব্যবহার। কিছু ভাবার মতো অবস্থাতেই ছিলাম না আমি। আমার মাথায় তখন শুধু এটাই ঘুরছিল যে কি করে এইসব থেকে মুক্তি পাবো। তখন শুধু সুস্থ স্বাভাবিক একটা জীবন পাওয়ার জন্য মরিয়া ছিলাম আমি। রিক আমাকে সত্যি ভালোবেসেছে, আমি সেটা সুইডেনে থাকা অবস্থায় একটু একটু করে বুঝতে পেরেছি। কিন্তু আমার তখন কিছু করার ছিল না, কারণ তখন অলরেডি আমি মানে ওনার ভালোবাসাতে পারলেও ওনাকে ভালোবাসতে আমার পক্ষে সম্ভব ছিল না তখন। আর আমি হেল্পলেস ছিলাম আদ্রিয়ান, তবে সেলফিশ নই। অনেকেই হয়তো ভাবছে যে আমি শুধু নিজের স্বার্থটাই দেখেছি, নিজের সুখের জন্য অনেকে কষ্ট দিয়েছি, কিন্তু সত্যি তো এটা যে আমার কাছে সেকেন্ড কোনো অপশন ছিল না। বলতে বলতেই কেঁদে দিয়েছে অনিমা। আদ্রিয়ান এতক্ষণ চুপচাপ অনিমার কথা শুনছিল।
এবার ও অনিমার চোখ মুছে দিয়ে বলল, তোমার নিজেকে এক্সপ্লেন করার কোনো দরকার নেই অনি। আমি জানি তুমি কি আর কেমন। যা হয়েছে তাতে তোমার কোনো দোষ নেই, তাই প্লিজ নিজেকে আর অপরাধী ভেবো না। দেখবে রিকের জন্য নিশ্চয়ই ভালো কিছু অপেক্ষা করছে, আর ও একদিন খুব ভালো থাকবে। অনিমা নিজেকে সামলে হ্যাবোধক মাথা নাড়ল। আদ্রিয়ান অনিমাকে বুকে জড়িয়ে ধরে চুপচাপ বসে রইল। রিকের জন্য ও নিজেরও খারাপ লাগছে। রিকের কষ্টের পরিমাণ ও খুব ভালোভাবেই বুঝতে পারছে, কিন্তু এখন কিছু করেনি। শুধু এইটুকু প্রার্থনা করতে পারে যে রিক তার জীবনে খুব ভালো একজনকে পাক, যে ওকে খুব ভালো রাখবে। রিক, রঞ্জিত চৌধুরী আর কবির শেখ তিনজন বসে ব্রেকফাস্ট করছে। রঞ্জিত চৌধুরী রিকের দিকে তাকিয়ে বললেন, ওদিকের কি অবস্থা? আদ্রিয়ান নতুন করে কি প্ল্যান করছে? রিক খাবার খেতে খেতেই বলল, করলে তো বলতামই, তোমাদের যেটুকু বলার সেতটুকু বলেছি, যা দেওয়ার তা তো দিয়েছি। কবি শেখ খাওয়া থামিয়ে রিকের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আপদ কি হয়েছে? রিক কিছুক্ষণ চুপ থেকে বলল, নিউজে তো দেখেছই যে কালকে ওদের এঙ্গেজমেন্ট হয়েছে, সেই সব নিয়ে বিজি ছিল। কবি শেখ চামচ নাড়াতে নাড়াতে কিছুক্ষণ ভাবলেন, তারপর রিকের দিকে তাকিয়ে বলল, তুমি এসব কি মেনে নিচ্ছ? রিক বাঁকা হাসিতেই বলল, মেনে কোথায় নিলাম মামা, সময় মতো আসল চালটা দেবো আমি। তবে হ্যাঁ, অনিমাদের নিউজ কোম্পানির হেডের সাথে যোগাযোগ রেখো। ওদের নিউজ পেপার বা চ্যানেল কোনো একটা নিউজ পাবলিশ করতে পারে, বি কেয়ারফুল। রঞ্জিত চৌধুরী ফুরকুচকে বলেন, ওরা বলেছে? রিক বিরক্ত হয়ে বলল, তোকে এমনি এমনি বলছি নাকি আমি? হ্যাঁ, এবার প্লিজ একটু খেতে তো আমায়। বলে রিক খাওয়ায় মনোযোগ দিল। ওনারাও আর কথা না বলে খেতে শুরু করলেন। আশিস বেশ কয়েকবার অরুমিতার কল করেই যাচ্ছে, কিন্তু অ্যাজ ইউজুয়াল অরুমিতা ফোন রিসিভ না করে কল কেটে দিচ্ছে। কিন্তু আজকে আশিসও নাছর বান্দা, কন্টিনিউয়াসলি ফোন করেই যাচ্ছে। অরুমিতা কল কাটতে কাটতে বিরক্ত হয়ে যাচ্ছে। এবার সহ্য করতে না পেরে ফোন রিসিভ করে চড়া গলায় বলল, কি সমস্যা কি আপনার? কেন এভাবে বিরক্ত করে যাচ্ছেন আমাকে? বলুন কেন? ন্যূনতম লজ্জাবোধ নেই আপনার? এত অপমান করি তবুও পেছনে পড়ে আছেন। আশিস অস্থির হয়ে বলল, আমি। অরুমিতা ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ, একদম ওই নামে ডাকবেন না আমাকে, আর না বিরক্ত করবেন। আশিস একটা শ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে বলল, অরুমিতা প্লিজ আমার কথাটা একটু শোনো। অরুমিতা বিরক্ত হয়ে বলল, বলার বা শোনার মতো আর কিচ্ছু আমাদের মধ্যে অবশিষ্ট নেই মিস্টার আশিক। আর এখন কি হয়েছে বলুন তো? আপনার ওইসব গার্লফ্রেন্ডরা কোথায়? ওদের সাথে ফ্লার্ট করে বোর হয়ে গেছেন বুঝি, তাই আবার আমার পেছনে পড়েছেন ফুর্তি করার জন্য। আশিসের খুব খারাপ লাগলো অরুমিতার কথায়, কিন্তু ওর এসব কথা পাওনায় ছিল, এতে অরুমিতার দোষ নেই। তাই নরম কণ্ঠে বলল, অরু, আমি জানি যে আমি যেটা করছি তারপরেও তোমার এরকম ব্যবহার করা খুব স্বাভাবিক। আমি জানি আমি অন্যায় করছি আর নিজের ভুলটাও বুঝতে পেরেছি, প্লিজ ক্ষমা করে দাও আমাকে। অরুমিতা একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, ক্ষমা করার আমি কে বলুন তো? আপনার প্রতি আমার কোনো অভিযোগ বা ক্ষোভ কিছুই নেই। ইনফ্যাক্ট আমার লাইফে আপনি আর ম্যাটার করবেন না। সো প্লিজ নিজেকে এতটাও গুরুত্ব দেবেন না। রাখছি। বলে অরুমিতা ফোনটা রেখে দিল। না চাইতেও কেঁদে দিল ও। এই কয়দিনে আশিস ওর কাছে বারবার ক্ষমা চেয়েছে। অরুমিতা এখন বুঝেও গেছে আশিস সত্যি অনুতপ্ত আর ও শুধরে গেছে। কিন্তু যতবার ভাবে ওকে ক্ষমা করে সব মেনে নেবে, ততবার ওই দিনের সেই দৃশ্য আশিসের বলা কথা মনে পড়ে যায়, আরও নিজেকে শক্ত করে পিছিয়ে আসে। আর এদিকে আশিস নিজের দুই হাতে মাথাটা চেপে ধরল। না চাইতেও ওর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এতটা কষ্ট এর আগে কোনোদিন পায়নিও। অরুমিতা যখন ওর ছিল তখন ওর গুরুত্ব বুঝতে পারেনি। যখন ওর ভুলের জন্যই ছেড়ে চলে গেছে তখন বুঝতে পারলো যে ওর জীবনে অরুমিতা ঠিক কী ছিল। আনোয়ার হোসেন নিজের অফিস রুমে বসে কাজ করছে। হঠাৎ অনিমা এসে দরজায় নক করে বলল, মে আই কাম ইন স্যার? আনোয়ার হোসেন অনিমার দিকে তাকিয়ে হেসে বলেন, আরে অনিমা, কাম ইন। অনিমা গিয়ে ওখানে দাঁড়াতে আনোয়ার হোসেন বলেন, বসো, কিছু বলবে মনে হচ্ছে। অনিমা চেয়ারে বসে ওনার দিকে তাকিয়ে বলল, স্যার আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার আছে। আনোয়ার হোসেন ভুরু কুঁচকে বলেন, হ্যাঁ বলো। অনিমা একটা শ্বাস ফেলে নিজেকে শক্ত করে বলল, স্যার আমি একটা আর্টিকেল প্রেজেন্ট করতে চাই, আর টপিকটা খুবই স্ট্রং আর ইম্পর্ট্যান্ট। আনোয়ার হোসেন এবার একটু নড়চড়ে বসে বলেন, কাকে নিয়ে? অনিমা একটু দৃঢ় কণ্ঠে বলেন, মিনিস্টার রঞ্জিত চৌধুরীর এগেনস্টে। আনোয়ার হোসেন
এবার অবাক হয়ে বলেন, তুমি সুস্থ মস্তিষ্কে বলছো তো এই কথাটা? অনিমা হালকা হাসলো, তারপর শক্ত কণ্ঠে বলল, একদম স্যার। আনোয়ার হোসেন 2 হাতের আঙ্গুল একত্র করে বলেন, এর পরিমাণ কি হতে পারে জানা আছে তোমার? অনিমা আনোয়ার হোসেনের কথায় একটা তাচ্ছিলের হাসি দিয়ে বলল, আমার চেয়ে ভালো হয়তো অন্য কেউ জানে না স্যার। আনোয়ার হোসেন অনিমার দিকে তাকিয়ে বলেন, কবে জমা দেবে আর্টিকেলটা? অনিমা কিছু একটা ভেবে বলল, কালকে স্যার। আপনি বললে আমি কালকে জমা দিয়ে দিব। আনোয়ার হোসেন মুচকি হেসে বলেন, ঠিক আছে, ওটা যদি যুক্তিসঙ্গত হয় তো অবশ্যই অ্যাকসেপ্ট করা হবে। অনিমা হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ স্যার। আসছে বলে উঠে রুম থেকে সরে নিজের ডেস্কে চলে গেল অনিমা। অনিমা চলে যেতে আনোয়ার হোসেন কাউকে একটা কল করলেন। কল রিসিভ করতে আনোয়ার হোসেন বলেন, আপনি ঠিক ছিলেন স্যার, ওই মেয়েটা আপনার এগনেস্টে কালকে আর্টিকেল জমা দিতে চলেছে। রঞ্জিত চৌধুরী পাকে হেসে বলেন, রাখছি, আপনার টাকাটা পাঠিয়ে দেওয়া হচ্ছে, নিয়ে নেবেন। বলে ফোনটা রেখে একটা শ্বাস ফেলে রিক আর কবি শেখের দিকে তাকালেন উনি। তারপর বলেন, মেয়েটা কালকের মধ্যেই আর্টিকেল জমা দেওয়ার কথা ভাবছে, তাই যা করার আজ রাতের মধ্যেই করতে হবে। কবি শেখ কিছু চিন্তা করতে করতে বলেন, আদ্রিয়ান থাকতে অনিমার কোনো ক্ষতি করার কারোর পক্ষে সম্ভব হবে না, তাই শালারের দুটাকেই সরাতে হবে, তাও আজ রাতের মধ্যে। রিক একটু আলচেমি ঝেড়ে পাকা হেসে বলল, ইতিহাস তাহলে তার পুনরাবৃত্তি করতে চলেছে। রঞ্জিত চৌধুরী একটা শ্বাস ফেলে বলেন, হয়তো তাই। তোমার কি মত? রিক খানিকটা শব্দ করে হাসলো, তারপর হাসি থামিয়ে বলল, আমার মতো 7 বছর আগে আমার মতো নিয়েছিল জেনে। আমার মতো 7 বছর আগে আমার মতো নিয়েছিলে যে আজ নিচ্ছ। আমার মতো 7 বছর আগে আমার মতো নিয়েছিলে যে আজ নিচ্ছ। আমার কাজ ছিল তোমাদেরকে সকল ইনফরমেশন দেয়া, আমি দিয়েছি। এখন তোমরা কি করবে সেটা তোমাদের ব্যাপার। কবি শেখ ভুরু কুঁচকে বলল, অনিমাকে মেরে ফেললে তোমার কোনো আপত্তি নেই? রিক শান্ত কণ্ঠে বলল, না নেই। কেন থাকবে? কোনো দিন আমার ভালোবাসা বোঝনিও। না নেই। কেন থাকবে? কোনো দিন আমার ভালোবাসা বোঝনিও। কখনো আমার কষ্টটাও চোখে পড়েনি। অন্যকে ভালোবেসেছে, অন্যকে বিয়ে করেছে, স্বার্থপরের মতো শুধু নিজের কথাই ভেবেছে। আর এটুকু বুঝে গেছে যে ও আমার হবে না, তাই ওকে আমি অন্য কারো হতেও দিব না। তোমরা তো জানোই, যে জিনিসের উপর আমার নজর পড়ে আমি সেটাকে নিজের করে নিই, আর তা না হলে সেটার অস্তিত্বই শেষ করে দেই, যাতে অন্য কেউ সেটা না পায়। তাই অনেকেও মরতে হবে, আর ওকে তোমরা কেউই মারবে না, আমি নিজের হাতে ওকে মারব। আর আমি চাই অনিমার মৃত্যু আদ্রিয়ার নিজের চোখে দেখুক। বাকি যা খুশি করো, বাকি যা খুশি তোমরা করো, আই ডোন্ট কেয়ার। বলে উঠে চলে গেল রিক। কবি শেখ ওনার সে বিখ্যাত হাসিটা দিলেন। উনি ঠিক যেটা চেয়েছিলেন আজ সেটাই হচ্ছে। পুরো খেলাটাই সেইভাবে চলছে যেভাবে উনি চেয়েছিলেন। মিস্টার রঞ্জিতের ডাকে ভাবনা থেকে বেরিয়ে এলেন উনি। এরপরে দুজনে মিলে ছক তৈরি করলেন যে আজ রাতে কীভাবে কী করবে। রাত 8টায় অনিমা অফিস থেকে বেরিয়ে তীব্র আর অনুমিতাকে বিদায় দিয়ে নিজের স্কুটির কাছে এসে যে স্কুটিতে উঠতে যাবে, কেউ ওর কাঁধে হাত রাখলো। অনিমা পেছনে তাকাতে দেখলো ওর চারপাশে মাস্ক পরে কিছু লোক দাঁড়িয়ে আছে। অনিমা প্রচণ্ড ভয় পেল তাদেরকে দেখে। সাহায্যের জন্য চিৎকার করবে তার আগে একজন লোক কাপড় দিয়ে ওর মুখ চেপে ধরলো। অনিমা কয়েক সেকেন্ড ছটফট করার পর অজ্ঞান হয়ে গেল। লোকগুলো ওকে ধরে গাড়িতে তুলে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। আদ্রিয়ান নিজের কাজ ছেড়ে গাড়ি স্টার্ট করে বাড়ি ফিরছে। হঠাৎ ওর গাড়ির সামনে 3টে বড় গাড়ি এসে থামলো। গাড়িগুলো দেখে বাঁকা হাসলো আদ্রিয়ান, তারপর গাড়ি থেকে নেমে গেল। আর ওই গাড়ি থেকেও কিছু লোক নেমে এলো। তার মধ্যে রঞ্জিত চৌধুরী, কবি শেখও আছেন। রঞ্জিত চৌধুরী বলেন, কি মিস্টার রকস্টার, সব সময় তো খুব অ্যাটিটিউড দেখাও, আর আজ এত রাতে একা একাই চলাফেরা করছো। তোমার তো শত্রুর অভাব নেই, একটু সতর্ক থাকবে তো, কে কখন অ্যাটাক করে বলা যায়। কবি শেখও হেসে বলেন, যেমন এখন আমরা করব। আদ্রিয়ান পকেটে হাত দিয়ে সিটি বাজাতে বাজাতে ওনাদের সামনে গিয়ে বলল, বাহ বাহ, হিস্ট্রি রিপস ইটসেলফ। কথাটা শুনেছিলাম, আজ নিজ চোখে দেখেও নিলাম। আজ থেকে 7 বছর আগে এরকমই এক রাতে একজনের রাস্তা এভাবেই আটকানো হয়েছিল, তাকে মারার জন্য, রাইট? তবে 3টে পার্থক্য আছে। 1, সেদিন বৃষ্টি ছিল, আজ নেই। 2, আমি নেমে আপনাদের মুখোমুখি হলেও সেদিন উনি গাড়ি ইউটার্ন করে শর্ট টার্ন নিয়েছিলেন, কারণ ওনাকে ওনার মেয়েকে বাঁচাতে হতো। আর 3,
উনি ছিলেন জার্নালিস্ট আর আমি রকস্টার। আর কি যেন বললেন, আমি একা? জাস্ট আ মিনিট বলে আদ্রিয়ান কাউকে একটা মিসড কল দিতেই সাথে সাথে 4টে গাড়ি এসে থামলো আর সেখান থেকে লোক বেরিয়ে এলো। আদ্রিয়ান বাঘে হেসে বলল, আপনাদের এখনো মনে হয় আমি একা? কবি শেখ আর মিস্টার রঞ্জিত দুজনেই হাসলেন। ওদের হাসি দেখে আদ্রিয়ান ভুরু কুঁচকাল, কারণ হাসির কারণ ওর অজানা। কবি শেখ এগিয়ে এসে বললেন, আমাদের মরার কথা ভাবার আগে এটা দেখে নাও। বলে আদ্রিয়ানের সামনে মোবাইলের স্ক্রিনটা তুলে ধরলো। স্ক্রিনে তাকিয়ে আদ্রিয়ান অবাক হয়ে গেল, কারণ একটা চেয়ারে অনিমা হাত মুখ বাঁধা অবস্থায় অজ্ঞান হয়ে আছে। রঞ্জিত চৌধুরী এগিয়ে এসে বাঁকা হেসে বললেন, এখন যদি এখানে আমাদের কিছু হয় তাহলে ওখানে তোমার অনিমা মরবে, কি সেটা চাও? আদ্রিয়ান রাগী চোখে ওনাদের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, ছেড়ে দিন ওকে। কবি শেখ হেসে বললেন, আরে এত তা কিসের রকস্টার বাবু, একটু সবর করো। যদিও চাও যে আরিমা বেঁচে থাকুক, তো কোনো রকম টালবাহানা না করে আমাদের সাথে চলো। আদ্রিয়ান একটা শ্বাস ফেলে পেছনে তাকিয়ে ও লোকেদের চলে যেতে ইশারা করলো। তারপর ওনাদের দিকে তাকিয়ে বলল, যা বলবেন তাই করব, কিন্তু ওর গায়ে যদি একটা আঁচড়ও লাগে না তাহলে খুব বেশি পস্তাবেন আপনারা। কবি শেখ কিছু না বলে লোকগুলোকে ইশারা করতে ওরা আদ্রিয়ানের হাত আর চোখ বেঁধে দিয়ে হাত ধরে নিয়ে গাড়িতে বসলো। তারপর রঞ্জিত চৌধুরী আর কবি শেখ গাড়িতে উঠতেই গাড়ি স্টার্ট দিল ওরা। আদ্রিয়ানও কিছু না বলে চুপচাপ ওদের সাথে গেল, কারণ অনিমা ওদের কাছে আছে, তাই ওকে সেটাই করতে হবে যেটা ওরা বলেছে।